হচ্ছে তে ঠিক মতন শ্বাসও নিতে পারছে না সে, কিন্তু তাতে বিন্দুমাত্র খেয়াল নেই জাঙ্কুকের। সে তো তার শরীর ব্যস্ত, কুড়ে কুড়ে খাচ্ছে। অসহ্য যন্ত্রণায় ভুগছে তে, কিন্তু চিল্লাতেও পারছে না, কারণ জাঙ্কুক তার মুখে রেখেছে। তাছাড়া জাঙ্কুক তার সদ্য বিয়ে করা স্বামী, তাই চাইলেও সে চিল্লাতে পারবে না। জাঙ্কুকের প্রত্যেকটা স্পর্শে রয়েছে কেবল ঘৃণা, না আছে ভালোবাসা আর না আছে অনুভূতি। বারবার ফলে ব্যথায় কুঁকড়ে উঠছে তে, কিন্তু তার কিছু করার নেই। এই ব্যথা যে তার সহ্য করতে হবে। একসময় শরীর যন্ত্রণা আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। সকালে তে ঘুম ভাঙতেই ব্যথায় কুঁকড়ে ওঠে। তার গায়ে শুধু একটা, আর মুখ এখনো বাঁধা। মুখের বাঁধন খুলে পাশে তাকাতেই দেখে জাঙ্কুক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ঘুমন্ত অবস্থায় খুব নিষ্পাপ লাগছে জাঙ্কুককে, কিন্তু কে বলবে এই নিষ্পাপ চেহারার বিপরীতে একটা হিংস্র মানুষ লুকিয়ে আছে। কালকে রাতের কথা মনে পড়তেই মুহূর্তে তেজ চোখ পানিতে ভিজে যায়। অসহ্য কষ্ট হচ্ছে তার, উঠে বসারও তেমন শক্তি নেই। তবুও কোনো মতন জড়িয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর পানির কল ছেড়ে সেটা নিচে বসে পড়ে আর অঝরে কান্না করতে শুরু করে, যেন একটু হলেও এই পানিতে তার কষ্টগুলো মুছে যায়। প্রায় 40 মিনিট পর তে ওয়াশরুম থেকে বের হয়। ওয়াশরুম থেকে বের হতেই তে জাঙ্কুককে সোফায় বসে থাকতে দেখে। ল্যাপটপে কি যেন কাজ করছে সে। তেকে ওয়াশরুম থেকে বের হতে দেখে বলে ওঠে, এটা তোর একার ওয়াশরুম না যে তুই 1 ঘন্টা ধরে ওয়াশরুমে বসে থাকবি। আর যদি এমন দেরি করিস তাহলে জান ফেলবো। বলে জাঙ্কুক রাগে গজগজ করতে করতে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে যায়। আর তে সে হাবলার মতন জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে আর ভাবছে, উনি মানুষ নাকি অন্য কিছু? ওনার মধ্যে কি একটু অনুতাপবোধ কাজ করছে না? কিভাবে এত নর্মাল বিহেভ করছেন? ওনার কি কালকের কথা একটু মনে নেই? তে এইসব ভাবছে, হঠাৎ সে দরজা ধাক্কানোর শব্দ পায়। দরজা খুলতেই দেখে মিসেস রোজ বেগম দাঁড়িয়ে আছেন। তে কিছু বলতে যাবে তার আগেই তিনি গর্জে ওঠেন, কি রে নবাবজাদি, কয়টা বাজে খেয়াল আছে? এতক্ষণ ঘুমাচ্ছিলি কেন? ঘরের এতগুলো কাজ কে করবে শুনি? নাকি ভেবেছিস আমার ছেলের সাথে তোর বিয়ে হয়েছে দেখে আমি তোকে আমার মাথায় উঠিয়ে রাখবো? জীবনও না, তুই রাস্তার মেয়ে ছিলি আর রাস্তার মেয়েই থাকবি। কি ভাবছেন নতুন বৌমার সাথে শাশুড়ি এইভাবে কথা বলছে কেন? আসলে এইভাবে কথা বলতো না যদি তে আর তার মা জাঙ্কুকদের বাসায় আশ্রিতা হিসাবে না থাকতো। তে সম্পূর্ণ নাম কিন্তু ফেতে, সবে মাত্র 18 বছরে পা দিয়েছে। পড়ালেখা শুধু ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত করতে পেরেছে। তারপর আর পড়ালেখা করার সৌভাগ্য হয়নি তার। এর মূল কারণ হয়তো এই যে তের বাবা নেই। তে যখন ছোট তখন তার বাবা মারা যায়। তের নানু বাড়ির কেউ ছিল না, আর যারা ছিল তারা বিদেশে চলে গিয়েছিল। তাই তে আর তার মা তের বড় চাচাদের বাসায় থাকা শুরু করে। তের বড় চাচার ছেলেই জাঙ্কুক। তে আর তার মাকে জাঙ্কুকদের বাসায় থাকা কেউ পছন্দ করতো না, একমাত্র জাঙ্কুক ছাড়া। সে তেকে নিয়ে সবসময় খেলাধুলা করত। খেলার ফাঁকে মাঝে মধ্যে 2টা একটা কামড়ও দিত, ফলে তে ব্যথায় অনেক কান্না করত। তা দেখে জাঙ্কুক হাসতে হাসতে বলতো, এই জীবন জাঙ্কুকের কথা না শুনলে এমনই হয়, এখন ভ্যাবা করে কাঁদলেও কোনো লাভ নেই। বলে জাঙ্কুক আরো জোরে জোরে হাসতো। তারপর নিজেই থেকে আদর করত, তার সাথে আবার খেলা করত। একমাত্র জাঙ্কুকের জন্যই তেদের জাঙ্কুকদের বাসায় রাখা হয়েছে, না হলে অনেক আগেই মিসেস রোজ তাদের বের করে দিত। তাছাড়া বিনা টাকা পয়সা খরচ না করে তিনি অনেক ভালো 2টা কাজের লোক পেয়েছেন। তার আর কি চাই? যখন তখন তে তার মাকে বকতে পারেন, মারতে পারেন, বিনা অপরাধে অত্যাচার করতে পারেন, জানা তা বলতে পারেন, যা পরিবারের কারো চোখে না পড়লেও জাঙ্কুকের চোখ এড়ায়নি। সে যত সম্ভব তে আর তার মাকে এইসব অত্যাচার থেকে রক্ষা করত। কিন্তু জাঙ্কুক বেস্ট স্টাডির জন্য আমেরিকায় চলে যায়। তারপর থেকে তে আর তার মায়ের ওপর অত্যাচার আরো দ্বিগুণ বেড়ে যায়, যা সহ্য করতে করতে তাদের 2 জনের অভ্যাস হয়ে যায়। এরপর আসে সেই দিন, যেদিন জাঙ্কুক বাংলাদেশে আসবে। জাঙ্কুকের আসার কথা শুনে তে তো খুশিতে লাফালাফি শুরু করে দেয়। সে ভেবেছিল জাঙ্কুক তাকে আগের মতন আদর দিয়ে আগলিয়ে রাখবে, জাঙ্কুকের মা কিছু বললেই আগের মতন প্রতিবাদ করবে। কিন্তু সে ভুল ছিল, কারণ জাঙ্কুক যে আগের মতন নেই। তোর তো অনেক সাদা, কি মাখিস রে গায়ে? ঘরে অনেকগুলো কাজ করে তে সবে মাত্র বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অতীতের কথা ভাবছিল। হঠাৎ এমন কথায় চমকে ওঠে। পেছনে ফিরতে সে আরেক দফা চমকে যায়, কারণ জাঙ্কুক তার একদম কাছে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে মাত্র 2-3 ইঞ্চি ফাঁকা। জাঙ্কুকের মুখে কেমন জানি এক রহস্যজনক বাঁকা হাসি। তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুকদের চুল সরিয়ে ফেলে, ফ্লোরে বসে পড়ে 2 হাত দিয়ে আবদ্ধ করে নেয়
তারপর অসংখ্য চুমু দিতে শুরু করে তাকে, কিন্তু তাতে কোনো ভালোবাসা প্রকাশ পাচ্ছে না, পাচ্ছে শুধু ঘৃণা। আচমকা এইভাবে স্পর্শ দেওয়াই তের খুব লাগছে, কিন্তু তার চেয়েও বেশি ভয় কাজ করছে। জাঙ্কুক কি আবার কালকের মতন আমার সাথে? ভেবে ভয় আরো দ্বিগুণ বেড়ে যায় তের। ইতিমধ্যে তার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। তাছাড়া তারা এখনো বারান্দায়, কেউ যদি তাদের এমন অবস্থায় দেখে ফেলে তাহলে মারাত্মক পরিস্থিতিতে পড়তে হবে তাদের। কিন্তু এটা জাঙ্কুকের কোনো খেয়াল নেই, সে তো নিজের কাজে ব্যস্ত। তে একটু ধাক্কা দিতেই জাঙ্কুককে একটা জোরে দেয়, ফলে তে বলে চিল্লিয়ে ওঠে। কিন্তু এইসবে কোনো ভ্রুক্ষেপ না করে জাঙ্কুক রুমে চলে যায়। ব্লাডি তো ঠিক নেই কেন? আর এই বার করে রেখেছিস কেন? হ্যাঁ, ছেলেদেরকে নিয়ে দেখাচ্ছিস? জাঙ্কুক, আপনি এগুলো কি বলছেন? আমি কি করছি আর বলছি তুই জানিস না? আর ছেলেদের প্রতি যদি এতই আকৃষ্ট থাকে তাহলে যা, এখানে কি করছিস? যদি বলিস তাহলে আমি নিয়ে যাব। কথাটা শুনে তে আর এক মুহূর্ত দাঁড়াই না, দৌড়িয়ে চলে যায় নিজের রুমে। রুমে গিয়ে দেখে তার মা বিছানায় বসে বসে কাঁথা সেলাই করছে। তে তার মাকে দেখতেই তার জন্য কষ্ট আরো বেড়ে যায়। সে তার মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে তারপর কান্না শুরু করে দেয়। তা দেখে তের মা তাকে বলে, কি হয়েছে তে, কাঁদছিস কেন? কিছু না মা, শরীর ভালো লাগছে না। একটু আগে তো ঠিক ছিলি, এখন আবার কি হলো? আচ্ছা যা, বিছানায় একটু শুয়ে থাক, ভালো লাগবে। আমি তোমার কোলে শোবো। আচ্ছা আই। যে তার মায়ের কোলে শুয়ে থাকতে সবথেকে বেশি আরাম পায়, যেন সব প্রশান্তি মায়ের কোলে বিরাজ করছে। মায়ের কোলে শুয়ে তে তার চোখ বন্ধ করবে এমন সময় তের মা বলে ওঠে, জাঙ্কুকের সাথে তো দেখা হয়েছে। তা গিফটটা দিয়েছিস ওকে? কেমন লেগেছে? কিছু বলেনি তোকে? কি করছিস? কি বলছি বল। মা, অনেক মাথা ব্যথা করছে, ঘুমাতে দাও। আচ্ছা ঘুমা, আমার সব কথা শুনলেই তো তোর মাথা ব্যথা শুরু হয়ে যায়। মা, তুমিও না মাঝে মাঝে একদম বাচ্চাদের মতন আচরণ করো। কি করব, তোর মতন একটা বুড়ি মেয়ে পেলে মাঝে 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 বাচ্চা হতে হয়। হয়েছে, আর বলতে হবে না। বলেই তে তার মাকে জড়িয়ে ধরে। তারপর নিজের চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম হচ্ছে না তার। বারবার জাঙ্কুকের কথাগুলো মনে পড়ছে। তে ভাবতেও পারিনি জাঙ্কুক তার সাথে এমন ব্যবহার করবে, কিন্তু এমন করার কারণটা কি তে বুঝতে পারছে না। প্রায় 2 ঘন্টা আগে জাঙ্কুকের আসার কথা শুনে তের আনন্দ শেষ নেই। আজ প্রায় 6 বছর পর জাঙ্কুক বাংলাদেশে আসবে। জাঙ্কুকের পড়ালেখা করার জন্য আমেরিকায় যাওয়া, তারপর আবার বাংলাদেশে ফিরে আসা, সব কেমন স্বপ্নের মতো লাগছে তের। অনেক দিনের অপেক্ষা করেছে সে এই দিনটার জন্য। আজ তার অপেক্ষার প্রহর শেষ হবে। ভাবতে কেমন জানি আনন্দ কাজ করছে তের মাঝে, কিন্তু তার সাথে অভিমানও কাজ করছে। বিদেশে যাওয়ার পর প্রথম কয়েকদিন জাঙ্কুক তার সাথে যোগাযোগ করলেও পরে আর করেনি। তাই তে তার উপর অভিমান করেছে, অনেক অভিমান। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী থাকে না। ছাদ থেকে জাঙ্কুককে বাসায় ঢুকতে দেখে তে সব অভিমান ফু হয়ে যায়। যোগাযোগ না করলেও জাঙ্কুক মাঝে মধ্যেই তার বাবা মার ফোনে তার নিজের কয়েকটা ছবি পাঠাতো, যাতে চুপি চুপি করে দেখতো। তাই জাঙ্কুককে চিনতে বেগ পেতে হয়নি। তাড়াতাড়ি করে জাঙ্কুকের কাছে যেতেই তের মনে হয় জাঙ্কুক বিদেশে যাওয়ার আগে তাকে একটা কথা বলেছিল। তে শোন। বলুন। আমি যখন বিদেশ থেকে আসবো তখন তুই একটা সাদা শাড়ি পরে তারপর আমার সাথে দেখা করতে আসবি, না হলে কিন্তু আমি তোর চেহারাও দেখবো না। তাই নাকি? আচ্ছা পরবো, কিন্তু এটা বলার কারণ কি জানতে পারি? আমি যেহেতু বিদেশ যাচ্ছি সেহেতু অনেক দিনের জন্যই যাব, তখন হয়তো আমরা অনেক পাল্টে যাব। তাই আমি চাই যখন আমি বাংলাদেশে আসব তখন আমার এই সুন্দর পরিটা আগে থেকে কেমন সুন্দর হয়েছে তা দেখব। কিন্তু তাই বলে শাড়ি কেন? কারণ তুই একটা পিচ্ছি, আমি খুব ভালো করেই জানি। আমি বিদেশ থেকে আসার পরও তুই পিচ্ছি থাকবি, তাই তোকে যেন একটু বড় দেখাই তাই শাড়ি পরবি। বুঝলাম। তুই শাড়ি পরবি, না হলে তোর সাথে আরি। কথাটা মনে পড়তেই তের মুখে হাসি ফুটে ওঠে। রুমে গিয়ে তাড়াতাড়ি একটা সাদা শাড়ি পরে নেয়, সাথে হালকা সাজ। তারপর জাঙ্কুকের জন্য একটা রুমাল নেয়, যা সে নিজের হাতে জাঙ্কুকের জন্য বানিয়েছে। সেখানে তার আর জাঙ্কুকের নাম লেখা। তে রুম থেকে বের হয়ে জাঙ্কুকের রুমের দিকে পা বাড়াবে তার আগে মিসেস রোজ থেকে ডেকে তাকে অনেকগুলো কাজ দেয়। এতে তের মনটা কিছুটা খারাপ হয়ে যায়। তাড়াহুড়ো করে সব কাজ শেষ করে আবার যখন জাঙ্কুকের রুমের দিকে যাবে তখন আবার তের পথ আটকায় জাঙ্কুকের ছোটবেলার ফ্রেন্ড বুগাম। কেমন আছে সুন্দরী? জি ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? এই তো ভালো। তা কোথায় যাচ্ছে তো তাড়াহুড়ো করে? জাঙ্কুক ভাইয়ের সাথে দেখা করতে। ও ভালো, যাও।
বলেই বুগম চলে যায়। বুগম চলে যেতেই তে এক দৌড় দেয় জাঙ্কুকের রুমের দিকে। রুমে ঢুকতেই দেখে জাঙ্কুক মাথা নিচু করে হাত মুঠো বন্ধ করে দাঁড়িয়ে আছে। তে সেই সব খেয়াল না করে জাঙ্কুককে জড়িয়ে ধরে, তারপর বলতে শুরু করে, কেমন আছো জাঙ্কুক ভাইয়া? দেখো আমি তোমার জন্য কি বানিয়েছি। তে রুমালটা এগিয়ে দিতেই জাঙ্কুক থেকে একটা জোরে থাপ্পড় মারে, ফলে তের হাত থেকে রুমালটা পড়ে যায়। কিন্তু তাতে জাঙ্কুকের কোনো খেয়াল নেই। সে দেখে আরেকটা থাপ্পড় মেরে যা বলে তাতে শোনার জন্য প্রস্তুত ছিল না। ভেবেছিল এতদিন পর দেখা হওয়ার পর তারা দুজনকে এতদিনের সব জমানো কথা বলবে, কিন্তু এমন কিছু হবে সেটা তার কল্পনার বাইরে ছিল। অতীতের কথাগুলো মনে পড়লে তে চোখ থেকে আপনি আপনি পানি পড়া শুরু করে। খুব কষ্ট লাগে অতীতের কিছু কিছু ক্ষত মনে পড়লে। আর সে ক্ষত যদি ভালোবাসার মানুষ দেয় তাহলে আঘাতটা সোজা বুকের বাম পাশে গিয়ে বেঁধে, যেমনটা তের হয়েছে। জাঙ্কুকের এমন করার কারণ তে এখনো জানে না। হয়তো থেকে সে আর ভালোবাসে না, কিন্তু জাঙ্কুক তাহলে তাকে বিয়ে করলো কেন? প্রশ্নটা বেশ ভাবাচ্ছে দেখে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তে রুমে চলে যায়। রুমে ঢুকতেই জাঙ্কুক তের মুখ বরাবর একটা বালিশ ছুঁড়ে মারে। আচমকা বালিশ মারাই তে পড়তে পড়তে বেঁচে যায়। জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক বলে ওঠে, যা বারান্দায় গিয়ে ঘুমা, তোকে আমার বিরক্ত লাগে, আমার কাছে আসবি না, যা বারান্দায় যা। জাঙ্কুকের কথাই তে অবাক হয়ে তার দিকে তাকায়। এই কি সেই জাঙ্কুক যাকে তে ভালোবেসেছিল? জাঙ্কুকের এমন করার কারণ তে বুঝতে পারছে না। তাছাড়া জাঙ্কুক যখন তাকে ভালোই বাসে না তাহলে বিয়ে করেছে কেন? সে তো বলেনি তাকে বিয়ে করতে, তাহলে এমন কেন বলছে সে? টিকে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক বলে ওঠে, কি রে, কথা কানে যাচ্ছে না, যা এখান থেকে। জাঙ্কুকের কথা শেষ হওয়ার আগেই তে বালিশ নিয়ে বারান্দায় চলে যায়। এত অপমান আর সহ্য হচ্ছে না তের। মাঝরাতে তের মনে হয় কেউ তার ঠোঁট দিচ্ছে তীব্র থেকে তীব্রভাবে। তে চোখ খুলতেই দেখে জাঙ্কুক তার উপর শুয়ে তাকাচ্ছে। এইটা দেখা মাত্রই তে জাঙ্কুককে জোরে একটা ধাক্কা দেয়। আচমকা ধাক্কা দেওয়াই জাঙ্কুক একটু দূরে সরে যায়। জাঙ্কুক দূরে সরতেই তে জাঙ্কুককে আরেকটা ধাক্কা দিয়ে বলে, কি সমস্যা কি আপনার জাঙ্কুক? কেন করছেন এমন? আপনি তো বলেছিলেন আমাকে আপনার ভালো লাগে না, তাহলে আমার কাছে আসেন কেন? আমি তো আসি না। হ্যাঁ, আগে আসতাম, কিন্তু এখন আপনার অপমান সহ্য করতে পারি না আমি। কেন এমন করছেন? প্লিজ বলুন, আমার আর এগুলো সহ্য হচ্ছে না। যদি আপনি আমাকে পছন্দ নাই করেন তাহলে বিয়ে করেছেন কেন? আমি আপনাকে বলেছিলাম প্লিজ চলে যান, আমার আর ভালো লাগছে না এগুলো। এক ধ্যানে কথাগুলো বলে তে জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করে। আর জাঙ্কুক সে নিচের দিকে তাকিয়ে হাতে মুষ্টি বন্ধ করে আছে। তের কথা শেষ হইতেই জাঙ্কুক পাশে থাকা টেবিলে একটা জোরে লাথি মারে, তারপর রুম থেকে বের হয়ে যায়। না না না, শুধু রুম থেকে না, বাসা থেকে বের হয়ে যায়। তের দিকে একবারও ফিরেও তাকায় না। জাঙ্কুকের আচরণে তে কিছুই বুঝছে না। এই ভালোবাসা তো, এই আবার কষ্ট দেয় কেন? এমন করে তা থেকে বললে কি হয়? কি এমন করেছে সে যে জাঙ্কুক তাকে এইভাবে শাস্তি দিচ্ছে? মাঝে মাঝে তো তার মন হয় এখান থেকে অনেক দূর চলে যেতে, কিন্তু তা করা যাবে না, কারণ আগে সে জাঙ্কুকের জন্য এখান থেকে পালিয়ে যেত না। আর এখন তার বৃদ্ধ মায়ের কারণে এই বাড়িটাই যে তাদের শেষ সম্বল। এখান থেকে যদি তাকে আর তার বৃদ্ধ মাকে বের করে দেয় তাহলে সে তার বৃদ্ধ মাকে নিয়ে কোথায় যাবে? তাই সব কষ্ট সহ্য করে সে, কিন্তু জাঙ্কুকের এই শব্দে তার আর সহ্য হচ্ছে না। ইচ্ছে করে জাঙ্কুকে অনেক কষ্ট দিতে, যা সে তাকে দিচ্ছে, কিন্তু আফসোস সে তা পারবে না। ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেতে আর বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে জাঙ্কুকের। সকালে রাত পেরিয়ে সকাল হয়ে যায়, কিন্তু জাঙ্কুক আসে না। খুব চিন্তা হচ্ছে তের। যেভাবে জাঙ্কুক ঘর থেকে বের হয়েছে, না জানি বাইরে কোনো অঘটন ঘটে। অনেকক্ষণ অপেক্ষার পরেও যখন জাঙ্কুক বাসায় আসে না, তে জাঙ্কুককে কল দেওয়া শুরু করে, কিন্তু তাতেও লাভ হচ্ছে না, কারণ জাঙ্কুকের ফোন সুইচ অফ। তে কি করবে বুঝতে পারছে না। তাছাড়া তার বাড়ির বাইরে যাওয়া নিষেধ, না হলে সে অনেক আগেই জাঙ্কুককে খুঁজতে বের হয়ে যেত, কিন্তু আফসোস সেটা সে করতে পারবে না। আর এইদিকে তের অনেক কাজও বাকি। সে তো আর এই বাড়ির বউ না, তাই কাজ শুরু করে দেয়। না হলে যে মিসেস রোজ তাকে আর তার মাকে অনেকগুলো কথা শোনাবে, যা তে সহ্য করতে পারলেও তের বৃদ্ধ মা পারবে না। ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলাতে তারপর কাজ শুরু করে দেয়। রুম পরিষ্কার করার সময় তে একটা রুমাল পায়, যা তে জাঙ্কুককে দিয়েছিল জাঙ্কুক যখন আমেরিকা থেকে বাংলাদেশে এসেছিল। তে ভাবতে অবাক লাগে এখন এইটা আছে। সে তো ভেবেছিল জাঙ্কুক এটা ফেলে দিয়েছে, কিন্তু এত যত্ন করে কেন রেখেছে সে? আসলেই জাঙ্কুক বড় অদ্ভুত, কখন কি করে কেন করে তা বলা মুশকিল। হঠাৎ চোখ যায় রুমালে এক পাশে লেগে থাকা চায়ের দাগে। চায়ের দাগ দেখেই তের অতীতের ভয়ঙ্কর একটা কথা মনে পড়ে যায়। জাঙ্কুক তের সাথে এমন বাজে ব্যবহার করাই তে ভেবেছিল সে আর জাঙ্কুকের সামনে যাবে না, কিন্তু সে ভাবলেই তো আর হবে না।
আর তাছাড়া সে কাজের মেয়ে, তার ইচ্ছের কোনো দাম নেই এখানে। যখন যা বলবে তখন তার সেটাই করতে হবে। মেহমান যাওয়ার সময় তেও সবাইকে বিদায় দিতে আসে। বিদায়ের এক পর্যায়ে বুগাম থেকে জড়িয়ে ধরে, যা কেউ না দেখলেও একজনের চোখ এড়ায়নি। সে রাগে গসগস করতে করতে তার রুমে চলে যায়। আর এদিকে তে সবাইকে এক এক করে বিদায় দিতে থাকে। প্রায় অনেকক্ষণ পর বিদায় পর্ব শেষ হয়। সবাই সবারই মতন চলে যায় নিজের নিজের বাসায়। বাড়ির সবাইও তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিল। কেউ তাই করছিল, নিজের রুমে যাবে। ঠিক তখনই বাসার আরেক কাজের মেয়ে এসে তাকে বলে, আপা আপনারা জাঙ্কু ভাইয়া কইছে হেয়ার রুমে চা বানাইয়া লইয়া যাইতে। এত রাতে? আচ্ছা তুমি যাও, আমি চা বানিয়ে নিয়ে যাব। জি আচ্ছা আপা। বলেই কাজের মেয়ে চলে যায়। আর সে তো মহা বিপদে পড়েছে, কারণ সে ভেবেছিল জাঙ্কুকের সামনে যাবে না। কিন্তু এখন না গেলে জাঙ্কুক রেগে যেতে পারে। তাছাড়া মিসেস রোজের তেতে তেতে কথা শুনতে হবে তের। তাই ভেবেছে তাড়াতাড়ি করে চা বানিয়ে জাঙ্কুকের রুমে দিয়ে আসবে। জাঙ্কুকের দিকে একবারও তাকাবেও না। যে ভাবনা সেই কাজ। তে চা বানিয়ে জাঙ্কুকের রুমে যায়। রুমে যাওয়ার পর দেখে জাঙ্কুক রুমে নেই। এটা দেখে তে একটা প্রশান্তি শ্বাস ফেলে। তারপর তাড়াতাড়ি করে চায়ের কাপটা বিছানার পাশে টেবিলে রেখে যেই না ঘুরতে যাবে, তার আগে কে জানি থেকে একটা ধাক্কা দেয়। সাথে সাথে তে বিছানায় পড়ে যায়। তের হাত লেগে পাশে থাকা চায়ের কাপটা পড়ে যায়। আর সেই কাপ থেকে চা নিচে থাকা রুমালটাই পড়ে, যাতে আগে খেয়াল না করলেও বিছানায় পড়ে যাওয়ার পর খেয়াল করে। তে রুমালটা থেকে চোখ সরিয়ে উপরে তাকাতেই ভয় পেয়ে যায়, কারণ তার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ অনেক লাল হয়ে আছে, হাত থেকে বিন্দু বিন্দু রক্ত পড়ছে, চুলগুলো এলোমেলো, আর মুখে কেমন একটা ভয়ঙ্কর রাগী ভাব। সব মিলিয়ে জাঙ্কুককে অনেক হিংস্র দেখাচ্ছে। তে বিছানা থেকে উঠে নিলে জাঙ্কুক থেকে বিছানার সাথে চেপে ধরে। তারপর তে ঠোঁটের দিকে তাকিয়ে বলে, মানা করেছিলাম ছেলেদের থেকে দূরে থাকবি, কিন্তু তুই শুনলি না। আমার কথার অবাধ্য হয়েছিস না, এখন শাস্তি ভোগ। আমি কিছু আর বলতে পারলো না তে, কারণ জাঙ্কুক তার ঐশ্বর্য গোল দখল করে নিয়েছে। প্রত্যেকটা স্পর্শ রয়েছে শুধু রাগ আর হাতের অবাধ্য বিচারণ। তে এত কিছু সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। তের জ্ঞান ফিরতেই সে নিজেকে জাঙ্কুকের বাহুডোরে আবিষ্কার করে। জাঙ্কুক তে খুব কাছে। তে কেমন জানি অস্বস্তি হচ্ছে। নিজেকে জাঙ্কুকের কাছ থেকে সরানোর জন্য একটু নড়তেই জাঙ্কুক জেগে যায়। চোখ খুলে যখন দেখে তে তার দিকে তাকিয়ে আছে, সাথে সাথে সে থেকে একটা ধাক্কা দেয়। ফলে তে বিছানা থেকে পড়ে যায়। খুব ব্যথা পায় সে। জাঙ্কুকের দিকে তাকাতেই দেখে জাঙ্কুক তার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। পর মুহূর্তেই সে মুখ শক্ত করে রুম থেকে বের হয়ে যায়। মিসেস রোজের চিল্লাচিল্লিতে তে অতীত থেকে বর্তমানে ফিরে আসে। তাড়াতাড়ি নিচে যাওয়ার জন্য রুম থেকে বের হয়। নিচে নামতেই তার মনটা খুশি হয়ে যায়, কারণ জাঙ্কুক সোফায় বসে আছে। আর জাঙ্কুক একা না, তার সাথে জাঙ্কুকের খালাতো বোন লিসা বসে আছে। মেয়েটাকে তার খুব ভালো লাগে, অনেক ভালো মনের মানুষ লিসা। তবে পোশাক একটু বেশি ওয়েস্টার্ন। তে জাঙ্কুকের দিকে এক পলক তাকিয়ে লিসার দিকে তাকায়। তারপর একটা হাসি দিয়ে লিসাকে সালাম দেয়। প্রতি উত্তরে লিসাও দেয়। তারপর বলে, তা ভাবিজি জাঙ্কুককে তো ফাঁসিয়ে নিলে। লিসার কথা শুনে তে লজ্জা পায় না, বরং একটা মুচকি হাসি দেয়। আসলে লজ্জা পাওয়ার কিছুই দেখছে না তে, কারণ তার সাথে যা ঘটেছে তাতে লজ্জা পাওয়ার থেকে এইসব কথায় সে কষ্টটা বেশি পাচ্ছে। আর এই কষ্টটা যেন কেউ না দেখে, তাই একটা মুচকি হাসি হাসলো তে। তারপর লিসাকে বলে, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? তে কিছু বলতে যাবে, তার আগে কেউ বলে ওঠে, এটা আবার জিজ্ঞাসা করতে হয় নাকি? যা চেয়েছিল তা তো সব পেয়েছে। অন্যকে ঠকিয়ে হলেও নিজেটা নিজের করেই ছেড়েছে। এত কিছু করার পরেও কেউ খারাপ থাকে নাকি? নিশ্চিত ভালো আছে নিজের প্রিয় মানুষটার সাথে। সামনে মানুষটার দিকে তাকাতেই তার হাত পা কাঁপা শুরু করে দেয়। মানুষটা এখানে কেন এসেছে? তে যে তার সাথে দেখা করতে চায় না। আসলে কিভাবে নিজের মুখ দেখাবে সে তাকে? সে যে মানুষটাকে একটু হলেও ঠকাইছে। ওয়াদা দিয়েও ওয়াদা রাখেনি তে, কিন্তু তাতে তো তার দোষ ছিল না, সব তো করেছে। ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলাতে তেকে কিছু বলতে না দেখে সে তার মুখে একটা বাঁকা হাসি নিয়ে তে একটু কাছে এগিয়ে গিয়ে বলে, কি ঠিক বললাম না তে? তে কি বলবে বুঝতে পারছে না। কথা পাল্টানোর জন্য বলল, কেমন আছেন বুগাম? যেমনটা তুমি রেখে গিয়েছিলে। বুগামের কথাইতে অনেকটা অবস্থিত হয়ে যায়। ভাগ্যিস আশপাশে কোনো মুরব্বী বা মিসেস রোজ নেই, না হলে কেলেঙ্কারি হয়ে যেত। কিন্তু বিপদ এখনো কাটেনি। লিসা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তাদের দিকে। কৌতূহল মেটানোর জন্য বলেই ফেলে, কি রে বুগাম ভাইয়া, তুই ভাবিকে এগুলো কি বলছিস? লিসার কথা শুনে বুগাম একটা তাচ্ছিল্যের হাসি দেয়। তারপর তের দিকে তাকিয়ে বলে, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, ইনি তো আমার এখন ভাবি। তা ভাবি, বিবাহিত জীবন ভালো লাগছে তো? অবশ্য ভালো তো লাগবেই, জাঙ্কুকের সাথে যে বিয়ে হয়েছে। বুগাম, আপনি সব জানেন, তাহলে কেন এমন বলছেন?
কি করবো বলো, আমার যে কষ্ট হচ্ছে। সরি বুগাম, আমি আমার কথা রাখিনি। সমস্যা নেই, আমি নিজেকে গুছিয়ে নিয়েছি। কিন্তু এতে ভেবো না তোমাকে ছেড়ে দিয়েছি। যদি কখনো দরকার পড়ে তাহলে আমাকে বলবে, আমি যত সম্ভব তোমাকে হেল্প করার চেষ্টা করব। বুগামের কথা শেষ হওয়ার আগে জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ায়। এতক্ষণ সব সহ্য করলেও এখন আর সহ্য করতে পারছে না সে। সুজাকে তের হাত শক্ত করে ধরে তারপর তেকে নিয়ে রুমের দিকে যেতে থাকে। জাঙ্কুকের চোখ লাল হয়ে আছে, চোখ মুখ শক্ত করে রেখেছে সে। জাঙ্কুককে এইভাবে দেখে তে তো ভয়ে কয়েকটা ঢোক গিলে ফেলেছে। না জানে কি করে জাঙ্কুক তার সাথে, প্রচন্ড ভয় করছে তের। জাঙ্কুক তেকে রুমে এনে দরজা লাগিয়ে দেয়, তারপর তেকে নিজের কাছে এনে তার কোমর জড়িয়ে ধরে। জাঙ্কুক তের দিকে একটু ঝুঁকে বলে, কিসমি। জাঙ্কুকের কথাই তে বেকাল হয়ে যায়। সে কি ভেবেছিল আর জাঙ্কুক তাকে কি বলছে, তে কিছুই বুঝতে পারছে না। জাঙ্কুকের দেখে এখন অনেক রাগই লাগছে, কিন্তু সে এই কথাগুলো কেন বলছে। তে, আমি তোকে কি বলেছি? কিস মি ড্যাম ইট। আপনি এগুলো কি 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 বলছেন? তুই দিবি নাকি আমি দেব? দেখুন জাঙ্কুক, আমাকে ছাড়ুন। কেন, তুই না আমার বউ? সরি সরি। তাহলে তো একটা কিস দিতেই পারিস। জাঙ্কুকের কথা শুনে তে রাগ উঠে যায়। জোরে জাঙ্কুককে একটা ধাক্কা দেয় সে। সাথে সাথে জাঙ্কুক তের কাছ থেকে কিছুটা দূরে চলে যায়। তের দিকে রক্ষুচক্ষু নিয়ে তাকাতেই তে বলে ওঠে, আপনি এমন কেন করছেন জাঙ্কুক? আগে তো এমন ছিলেন না। কি হয়েছে আমাকে বলবেন তো? কিন্তু না, আপনি আমাকে কিছুই বলছেন না, বরং নিজে যা ইচ্ছা তাই করছেন। আপনার এইসব কথাই আমার ঘৃণা হচ্ছে, জাস্ট ঘৃণা হচ্ছে জাঙ্কুক। বলেই তে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায়। জাঙ্কুক তে যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, তারপর বলে, চাই না কষ্ট দিতে তোমার, কারণ তুমি যে আছো অন্তরে মিশে। কিভাবে তোমাকে কষ্ট পেতে দেখি বলো? তাই তো কষ্ট দিয়ে চলে যাই, যাতে আমার জন্য কষ্ট পেতে না হয় তোমার। চিন্তা করো না, চলে যাব তোমার ছেড়ে, কিন্তু দিয়ে যাব একটা সুখের জীবন। অনেকক্ষণ ধরে তে আর লিসা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। গল্প করার মাঝখানেই লিসা বলে ওঠে, আচ্ছা তে, বুগাম ভাইয়া তোমাকে ওইগুলো কি বলছিল? বুগাম ভাইয়ার কথা শুনে মনে হচ্ছিল তোমার সাথে ওর কিছু তো সম্পর্ক আছে। আসলে কি আছে? না মানে সত্যি সত্যি বলো তে, ও তোমার সাথে ওইভাবে কথা বলছিল কেন? আসলে বুগামের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু কি? না মানে তোমাদের জাঙ্কুক ভাইয়ের সাথে বিয়ে হয়েছে, আর তাছাড়া তোমার আর বুগামের বিয়ে হওয়ার কথা হলে আমাদের জানানো হয়নি কেন? বুগামের সাথে আমার বিয়েটা ঘরোয়াভাবে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা জাঙ্কুকের সাথে হয়ে যায়। এই জন্যই আপনাদের আমার আর জাঙ্কুকের বিয়ের কথা বলা হয় না। মানে কিভাবে? আমাকে একটু বুঝিয়ে বলো তে, এমন কি হলো যে বুগামের সাথে তোমার বিয়ে না হয়ে জাঙ্কুকের সাথে হয়? আসলে অতীত, জাঙ্কুক আমেরিকা থেকে এসেছে আজ প্রায় 1 মাস হলো। এই 1 মাসে কিছুই পাল্টায়নি। যদি কেউ পাল্টিয়ে থাকে তা হলো জাঙ্কুক। সারাদিন সে বাইরে থাকে, অনেক রাত করে বাসায় ফেরে, আর তের সাথে তেমন কথা বলে না। তে কিছু জিজ্ঞাসা করলে শুধু হুম হ্যাঁ এতটুকুনি বলে, বাড়তি কোনো কথা বলে না। তে অনেক জিজ্ঞাসা করেছে জাঙ্কুককে যে তার কি হয়েছে, সে এমন কেন করছে, আর তের দোষটাই কি। কিন্তু জাঙ্কুক কিছু বলতো না, তেকে যত সম্ভব এড়িয়ে চলতো। কিন্তু একটা জিনিস তে খুব ভালো করে খেয়াল করেছে, তা হলো তের সাথে বুগামের কথা বলা। বুগাম যখনই আসে আর তের সাথে কথা বলে, ঠিক তখনই জাঙ্কুক তের সাথে বাজে ব্যবহার করে। কিন্তু এমন করার কারণ কি তে জানে না, তবে তের কাছ থেকে যত সম্ভব দূরত্ব বজায় রেখে চলে সে। সব মোটামুটি ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন জাঙ্কুকদের বাসায় বুগাম এসেছে কি একটা কাজে। এসেই তার প্রথমে তের সাথে দেখা হয়। তা দেখে বুগাম একটা মুচকি হেসে তেকে বলে, কেমন আছো তে? জি আল্লাহর রহমতে ভালো আছি, আপনি? আমিও। আচ্ছা জাঙ্কুক কই জানো? হ্যাঁ উনি তো রুমে। কেন, কিছু দরকার ছিল আপনার? একটা কাজ ছিল। আচ্ছা তুমি থাকো, আমি ওর সাথে দেখা করে আসি। বলে বুগাম চলে যেতে নেবে, হঠাৎ তার চোখ যায় তার হাতের দিকে। সে খেয়াল করে দেখে তার হাতের এক পাশে একটু পুড়ে আছে। সাথে সাথে সে তার হাতটা ধরে দেখতে থাকে পুরো জায়গাটা, আর বলে, তে তোমার হাতটা পুড়লো কিভাবে? রান্না করতে যেয়ে পুড়ে গিয়েছে। তুমি এত কেয়ারলেস কেন তে? দেখেছো কিভাবে পুড়ে গিয়েছে হাতটা? বুগাম কিছু হয়নি, সামান্য এতটুকুনি তো পুড়েছে। এটা তোমার সামান্য লাগে? আর কিছু বলতে যাবে তার আগে হঠাৎ কেউ এসে বুগামের কাছ থেকে তার হাতটা নিজের হাতে নিয়ে নেয়। ঘটনাক্রমে তে আর বুগাম দুজনে চমকে যায়। পাশে তাকাতেই দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। সে তের দিকে রাগী চেহারায় তাকিয়ে বলে, তে তোকে আমি কতবার বলেছি রান্না করার সময় সাবধানে থাকবি। আমি তো চুপ, একদম চুপ, চল আমার সাথে। বলে জাঙ্কুক চলে যেতে নাই, কিন্তু কিছু দূর গিয়ে আবার পেছনে ফিরে বুগামকে বলে, তুই যেই কারণে আসিস না কেন, এখন আমি বিজি, কালকে আসিস, যা কাজ আছে সব কালকে করব।
বলেই জাঙ্কুক তেকে নিয়ে নিজের রুমে চলে যায়। আর বুগাম সে কতক্ষণ তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চলে যায়। আর এইদিকে কেউ একজন সবকিছু আড়াল থেকে দেখছে, আর এই একজন আর কেউ না, মিসেস রোজ। এইসব দেখে তার মাথা গরম হয়ে গিয়েছে। যে করেই হোক এই রাস্তার মেয়েকে এই বাড়ি থেকে বিদায় করতে হবে। আমি চাই না এই মেয়ে আমার ছেলেকে ফাঁসিয়ে এখানে সারা জীবনের জন্য থাকার ব্যবস্থা করুক। যত তাড়াতাড়ি সম্ভব একে বিয়ে দিয়ে বিদায় করতে হবে। মিসেস রোজ নিজের রুমে যায়, তারপর বুগামকে ফোন করে আবার তাদের বাড়িতে আসতে বলে। আর এইদিকে জাঙ্কুক থেকে তার বিছানায় বসিয়ে তার হাতে মলম লাগিয়ে দিচ্ছে। আর তেদিকে রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে এখনই কাঁচা খেয়ে ফেলবে। তে ভয়ে চুপসে গিয়েছে, চুপচাপ নিজের দিকে তাকিয়ে আছে। পাত্রপক্ষের সামনে বসে আছে তে, আর এই পাত্রপক্ষ আর কেউ না, বুগামের পরিবার। সেদিন মিসেস রোজ বুগামকে তাদের বাড়িতে আসতে বলেন। বুগাম যখন আসে তখন তার সাথে প্রথমে কিছুটা কুশল বিনিময় করেন, তারপর সরাসরি বুগামের সাথে তার বিয়ের প্রস্তাব দেন মিসেস রোজ। এতে বুগাম এক কথায় রাজি হয়ে যায়। মিসেস রোজ খুব ভালো করে বুঝতেন যে বুগামের মনে তের জন্য কিছু তো আছে, যে বুগামের এত সহজে তাকে বিয়ে করতে রাজি হয়ে যাওয়া প্রমাণ হয়ে যায়। মিসেস রোজ তো খুশির শেষ নেই। এখন তিনি তাকে সারা জীবনের জন্য বিদায় করে দিতে পারবেন, তাই তিনি আর দেরি করতে চায় না। বুগামকে কালকে তার পরিবার নিয়ে আসতে বলেন, তাতে বুগামও রাজি হয়ে যায়। এখন বাচ্চাল্য তাকে নিয়ে সে কি এই বিয়েতে রাজি হবে? হয়তো না। তাই হলো, সে এই বিয়ে করবে না, তা খুব স্পষ্টভাবে বলে দিয়েছে। আর এতে মিসেস রোজ রেগে যান। তের অসহায়তার সুযোগ নিয়ে তিনি বলেন, দেখতে তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমি তোকে আর তোর মাকে এই বাড়ি থেকে বের করে দেব। তারপর তোরা কোথায় যাবি ভেবে দেখেছিস কখনো? তার চেয়ে ভালো আমার কথা মতন এই বিয়েতে রাজি হয়ে যা, না হলে তোর জন্য তোর মাকে এই শাস্তি ভুগতে হবে। তারপর আর কি, তে ইচ্ছা থাকা না সত্ত্বেও এই বিয়েতে রাজি হয়ে যায়। এই বিয়ের ব্যাপারে তে, তার মা মিসেস রোজ, বুগামের মা বাবা আর সে জানে, আর কেউ জানে না। জাঙ্কুক আর মিস্টার লিমিনোকে জানানো হয়নি, জাঙ্কুককে ইচ্ছা করে জানানো হয়নি। আর মিস্টার লিমিনো অফিসের কাজে বিদেশে যাওয়ায় তার সাথে অত যোগাযোগ হয়নি। সকাল থেকে জাঙ্কুককে দেখা যাচ্ছে না। রোজ চালাকি করে জাঙ্কুককে একটা কাজে পাঠিয়ে দিয়েছেন, তাতে জাঙ্কুক রাতের আগে বাসায় ফিরতে পারবে না। তাই রোজ এখন নিশ্চিন্তে আছেন। বুগাম আর তার পরিবার কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তাকে দেখতে। প্রায় আধা ঘন্টা পর বুগাম আর তার পরিবার এসে পড়েছে তাকে দেখতে। আর তেও সব মেনে নিয়েছে, কারণ সে জানে জাঙ্কুক হয়তো তাকে কখনো মেনে নেবে না। তাছাড়া রোজের কথা মতো না চললে তাকে আর তার মাকে এ বাড়ি থেকে বের করে দেবেন তিনি। তাই রোজের কথা মতন তে পাত্রপক্ষের সামনে যায়। তেকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, যা দেখে রীতিমতন বুগামের মুখ হা হয়ে গিয়েছে। আর বুগামের পরিবার তো আগে থেকে তেকে পছন্দ করতেন, এখন থেকে এইভাবে দেখে তাদের চেহারাও যেন আরো উজ্জ্বল হয়ে যায়। বুগামের মা রোজকে উদ্দেশ্য করে বললেন, ভাবি মেয়ে তো আমাদের আগে থেকেই পছন্দ, আমরা এই বিয়েতে রাজি আছি। তেকে আমাদের অনেক পছন্দ হয়েছে, বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে ফেলতে চাই। অবশ্যই অবশ্যই, 2-3 দিনের মধ্যে তাহলে বিয়ে তারিখটা ঠিক করে ফেলি। দাঁড়ান আন্টি, তেকে আগে জিজ্ঞাসা করুন ও আমাকে বিয়ে করবে কিনা, তারপর না হয় বিয়ের তারিখ ঠিক করুন। ও আর কি বলবে, আমরা যেখানে রাজি ও সেখানে রাজি। তাও আন্টি আমি চাই তের মতামত জানতে, যদি কিছু মনে না করেন তাহলে আমি কি তের সাথে একান্তভাবে কিছু কথা বলতে পারি? রোজ প্রথমে আপত্তি করলেও বুগাম আর তার পরিবারে জোরাজোরিতে রাজি হয়ে যায়। আর তেকে বলে বুগামকে ছাদে নিয়ে যেতে। ইশারায় তাকে এটা বলে যেন সে বুগামকে বলে সে এই বিয়েতে রাজি। তেও পুতুলের মতন রোজ যা যা করতে বলে তাই করে। দুইজন ছাদে এক কোণায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে বুগাম বলে, তে জি, তুমি কি এই বিয়েতে রাজি আছো? সবাই তো বললো এই বিয়েতে রাজি, আমি তোমার কথা বলছি। তুমি এই বিয়েতে রাজি আছো তো? তে উত্তর শুনে বুগাম একটা মুচকি হাসি দেয়। তারপর থেকে বলে, আই প্রমিস তে, তোমাকে কখনো কষ্ট দেব না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আর যদি তোমাকে কেউ জোর করে এই বিয়ে করতে বলে তাহলে তুমি আমাকে বলতে পারো আমি এই বিয়ে করব না। তে তুমি আজকে তো চুপচাপ কেন, কি হয়েছে তোমার? না এমনি, মাকে ছেড়ে চলে যেতে হবে তো তাই। ও আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি, বিয়ের পর তোমার আম্মুকেও আমাদের সাথে নিয়ে যাব, কি বলো? বুগামের কথা শুনে তে একটা মুচকি হাসি দেয়। তারপর দুজন চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর বুগাম হঠাৎ বলে ওঠে, আমাদের বিয়েটা হবে তো তে? হঠাৎ এই প্রশ্ন, বলো না। জীবন, বিয়ে, মৃত্যু সবই আল্লাহ তাআলার হাতে, তিনি চাইলেই হবে। জানি, কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই সারা জীবন আমার সাথে থাকবে তো? হয়তো হয়তো না, বলো হ্যাঁ। থাকবো।
তের হাসি দেখে বুগামও হেসে দেয়। তারপর কিছুক্ষণ ছাদে থেকে নিচে চলে যায় আর সবাইকে জানিয়ে দেয় তারা এই বিয়েতে রাজি আছে। এতে সবাই খুশি হয়ে যায়। সব থেকে বেশি খুশি হয় রোজ, তিনি সবাইকে মিষ্টিমুখ করান। তারপর সবশেষে বেগমরা চলে যায়। বেগমরা যেতে তে নিজের রুমে দৌড়ে চলে যায়। তারপর বিছানায় উপর হয়ে শুয়ে কান্না করতে শুরু করে। হঠাৎ তে তার মাথায় কারো হাতের স্পর্শ পায়। এই স্পর্শটা তের খুব চেনা। এই যে তার মা। মা, আমাদের এত কষ্ট কেন? আল্লাহ তাআলা এত কষ্ট কেন দিয়েছে আমাদের? এভাবে কেন বলছিস মা? কিছু কি হয়েছে? জানি না, কেন জানি খুব খারাপ লাগছে। তুই যদি এ বিয়ে করতে না চাস তাহলে করিস না। না মা, আমি এ বিয়েতে রাজি আছি। সত্যি তো? তো যা ইচ্ছা, এখন এই আমার কোলে শুয়ে থাক, ভালো লাগবে। কথাটা শোনা মাত্রই তে তার মাকে চাপটা জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। তা দেখে তের মা শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। মেয়েটার কষ্ট যে তার সহ্য হয় না। রাত প্রায় 1টা। জাঙ্কুক মাত্র বাসায় ঢুকছে। রুমে ঢুকতেই সে প্রথমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখে তে টেবিলে খাবার বাড়ছে। জাঙ্কুক সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজ শুরু করে দেয়। তে খাবার বেড়ে দিয়ে চলে যেতে নেবে, তখনই জাঙ্কুক বলে ওঠে, আজ কি কোনো অনুষ্ঠান ছিল নাকি বাসায়? বাসা এত সাজানো গুছানো কেন? কিসের অনুষ্ঠান? পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছিল। কথাটা বলে তে চুপ হয়ে যায়। জাঙ্কুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ও। তের কথার প্রতি উত্তরে জাঙ্কুক এমন উত্তর দেবে তাতে ভাবিনি। জাঙ্কুকের ও বলাটা যেন তের কষ্ট আরো বাড়িয়ে দেয়। তে আর এক মুহূর্ত দাঁড়ায় না, সেখান থেকে চলে যায়। বউ বেশে ছাদে দাঁড়িয়ে আছে তে। একটু পর বুগাম আর তার পরিবার আসবে কাজী সাহেবকে নিয়ে। খুব ঘরোয়াভাবে হচ্ছে তাদের বিয়ে, তাই তেমন কেউ জানে না এই বিয়ের ব্যাপারে। দেখতে দেখতে বুগাম আর তার পরিবার এসে যায় কাজী সাহেবকে নিয়ে। তে রোজের কথা মতন বুগামের পাশে গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দেয়। কিন্তু তে সেই সবে খেয়াল নেই। তার চোখ যেন একজনকে খুঁজছে, কিন্তু সে এখানে নেই। কোথায় সে তে জানে না, হয়তো বাসায় নেই। বুগামকে কবুল বলতে বললেই বুগাম গড়গড় করে 3বার কবুল বলে ফেলে। তাতে সবাই একসাথে হেসে দেয়, শুধু তে ছাড়া। বুগামের পর কাজী সাহেব তেকে কবুল বলতে বলেন। তে কি করবে বুঝতে পারছে না। এখন যদি সে কবুল বলে ফেলে তাহলে সে চিরদিনের জন্য বুগামের হয়ে যাবে। কিন্তু সে তো এটা চায় না। সে চায় যেন জাঙ্কুক তে সারা জীবনের সঙ্গী হোক, কিন্তু নিয়তি হয়তো এটা চায় না। এইদিকে তে কিছু বলছে না দেখে কাজী সাহেব বারবার তাকে কবুল বলতে বলছে। সবার দৃষ্টি এখন তের দিকে। তে রোজের দিকে তাকাতেই দেখে তিনি রাগে চেহারা করে তাকিয়ে আছেন, আর তার চোখ দুটো যেন তেকে বলছে, তুই যদি এখনো কবুল না বলিস তাহলে তোর মাকে আর তোকে আমি রাস্তার ফকির বানিয়ে ছাড়বো। এইটা দেখে তে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তারপর কবুল বলতে যাবে তার আগে কেউ একজন তেকে হ্যাঁচকে টান দিয়ে নিজের কাছে নিয়ে যায়। ঘটনাক্রমে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সামনে মানুষটার দিকে। তে যেন ভয়ে কাঠ হয়ে গিয়েছে, কারণ সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে, চোখ মুখে হিংস্রতার ছাপ। এইটারই ভয় পাচ্ছিল রোজ বেগম। আর এইদিকে বুগাম অবাক হয়ে তাকিয়ে আছে তে আর জাঙ্কুকের দিকে। বসা থেকে উঠে জাঙ্কুকের দিকে একটু যেয়ে বলে, জাঙ্কুক তুই এটা কি করছিস? ছাড় তেকে। তুই কি তেকে ভালোবাসিস? অবশ্যই। ওর খুশির জন্য সব করতে পারবি? হ্যাঁ, কিন্তু এগুলো কেন জিজ্ঞাসা করছিস? ও আমাকে ভালোবাসে। তুই যদি ওকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে ওকে বিয়ে করিস না। মানে কি বলছিস এগুলো? ফাজলামি করা বন্ধ কর জাঙ্কুক, এখন আমাদের বিয়ে হবে। আমি কোনো ফাজলামি করছি না। ও আমাকে ভালোবাসে আর আমাকেই বিয়ে করবে। চাইলে জিজ্ঞাসা করে দেখ। কি বলছিস জাঙ্কুক? ও তোর বোন হয়, আর ওর তো এখন বুগামের সাথে বিয়ে হচ্ছে, তাই না? বুগামের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, এখন আমার সাথে হবে। মানে তুমি এগুলো কি বলছো বাবা? সরি আঙ্কেল, এ বিয়ে হচ্ছে না। যদি হয় তাহলে আমার সাথে তের বিয়ে হবে। জাঙ্কুক তুই একটু বেশি বেশি করছিস। আমি কোনো বেশি বেশি করছি না। তে আমাকে ভালোবাসে তাই বলছি। আর তোকে তো বললাম তেকে জিজ্ঞাসা করে দেখ, তারপর না হয়। তে তুমি কি জাঙ্কুককে ভালোবাসো? এতক্ষণ তে চুপচাপ সবারই কথা শুনছিল। বুগামের কথায় কি জবাব দেবে বুঝতে পারছে না। সে তো চাই যেন জাঙ্কুকের সাথে তার বিয়ে হোক, কিন্তু তাহলে যে বুগামকে ঠকানো হবে ভেবে পাচ্ছে না কি করবে। জাঙ্কুকের এমন বিহেভ কেন করছে তা বুঝতে পারছে না। তে ব্রেন বলছে যেন সে বলে সে জাঙ্কুককে ভালোবাসে না, কিন্তু মন বলছে তার উল্টোটা। অবশ্য তে তার মনের কথাই শোনে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ আমি জাঙ্কুককে ভালোবাসি। তাহলে তুমি আমাকে কেন বলেছিলে তুমি এই বিয়েতে রাজি? তুমি অনেক খারাপ তে, এইভাবে আমাকে না ঠকালেও পারতে। একবার শুধু বলতে তুমি এই বিয়েতে রাজি না, আমি খুশি খুশি এই বিয়ে করতাম না। কিন্তু এইভাবে আমার মন নিয়ে খেলা না করলেও হতো তে। আই হেট ইউ তে, আই হেট ইউ বলে বুগাম তার পরিবার নিয়ে সেখান থেকে চলে যায়। খুব কষ্ট হচ্ছে তার, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। জাঙ্কুক তো অনেক খুশি, সে যা চাইছিল তাই পেয়েছে। কেমন জানি এক রহস্যময় হাসি হাসছে সে।
আর রোজ বেগম তিনি রাগে গজগজ করছেন। তিনি কিছু বলতে যাবে তার আগেই জাঙ্কুক বলে ওঠে, এখন যদি কেউ আমার রাতের বিয়ের বিপক্ষে যায় তাহলে আমি ডেকে নিয়ে এখান থেকে চলে যেতে বাধ্য হব, আর কখনো এখানে আসবো না। সো বি কেয়ারফুল। আর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। বলেই জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে সোফায় বসে, আর কাজী সাহেব যা যা করতে বলছে সব করছে। তের দিকে কেউ তাকাচ্ছে না। তে কি চাই কি চাই না সেদিকে কারো কোনো খেয়াল নেই। যে যার যার মতন সব করছে। তে যেন হাতের পুতুল হয়ে গিয়েছে। দূর থেকে এইসব তের মা দেখছে। এইসব দেখে তার চোখের পানি ফেলা ছাড়া কিছু করার নেই। নিজের মেয়েকে এভাবে হেনস্থা হতে দেখেও তিনি কিছু করতে পারছে না। এইদিকে রোজ বেগম রাগে গজগজ করছে। তিনি কি চাইছিল আর কি হচ্ছে। আর এক মুহূর্তে এখানে দাঁড়াই না। রাগে গজগজ করতে করতে নিজের রুমে চলে যায়। সব শেষে তে আর জাঙ্কুকের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। এখন তে বাসর ঘরে বসে আছে। তার মা তাকে জাঙ্কুকের রুমে নিয়ে এসেছে। যাওয়ার আগে তে তার মাকে ধরে অনেক কান্না করে। কেন জানি জাঙ্কুকের সাথে বিয়ে হয়েও তে খুশি হতে পারছে না, বরং কষ্ট হচ্ছে। তে নিজের মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্না করার পর তের মা মেয়েকে একটু আদর করে নিচের শাড়ির আসলে মুখ গুজে চলে যান। আর তে নিজের কষ্টগুলো আড়াল করে মুখে হাসি ফুটায়। ভেবেছিল জাঙ্কুক আর সে নতুন জীবন শুরু করবে, কিন্তু জাঙ্কুক রুমে এসে যা বলে তাতে তের ধারণাটা ভুল প্রমাণিত হয়। প্রায় অনেক রাতে জাঙ্কুক নিজের রুমে ঢোকে। এতক্ষণ তে বিছানায় বসে বসে ঝিমাচ্ছিল আর জাঙ্কুকের অপেক্ষা করছিল। দরজা খোলার শব্দ শুনে সামনে তাকাতেই দেখে জাঙ্কুক এসে গিয়েছে। তাই তে ঠিকঠাক হয়ে বসে। জাঙ্কুক দরজা লাগিয়ে ধীর পায়ে তের কাছে এসে বসে। জাঙ্কুককে দেখে কেমন জানি ড্রাঙ্ক মনে হচ্ছে তের। জাঙ্কুক থেকে হেলতে দুলতে বলে, কি বিয়েটা তো হয়ে গেল তাই না? তা এখন শুরু করা যাক। মানে বাসর রাতে যা করে তাই করব আর কি। কি বলছেন আপনি জাঙ্কুক? আমি আবার কি বলছি? শুধু বলছি বাসর রাতে মানে যা করে তাই করব। তাছাড়া তোকে শাস্তিও তো দিতে হবে। কিসের শাস্তি? আরে এতদিন তো আমি তোর সাহস দেখছিলাম। আসলে তোর অনেক সাহস। আচ্ছা তুই কি ভেবেছিলি আমাকে না বললে তুই বিয়ে করবি আর আমি তোকে করতে দেব? জীবনেও না। এত সহজে আমার কাছ থেকে রেহাই পাবি না তুই। দেখুন জাঙ্কুক, আমি তো আপনাকে বলেছিলাম। কি বলেছিলি? তোকে পাত্রপক্ষ দেখতে এসেছে এইটা। কই বিয়ে হবে এটা তো বলিসনি। আপনি আমাকে বলার সুযোগ দেননি, তাই অনেক সরি। কিন্তু এখন তো কিছু করার নেই বেবি। তোমাকে তোমার সাহসের দাম দিতে হবে। নাও কাম বেবি, আমার কাছে আসো প্লিজ জাঙ্কুক। আমাকে আর কিছু বলতে পারলো না তে। তার আগে জাঙ্কুক তের উপর ঝাঁপিয়ে পড়ে। সম্পূর্ণ সিনেমার মতন হয়েছে তাই না? হয়তো। আচ্ছা তে মানে ভাবি। সমস্যা নেই, আপনি আমাকে তে বলতে পারেন। আচ্ছা তুমি আর জাঙ্কুক কি আগে থেকে দুজন দুজনকে ভালোবাসতে? আচ্ছা আজকে রাতে তুমি কি পরবা? শাড়ি নাকি গাউন? আমি তো গাউন পরবো। কেন? আরে রাতে আমি তুমি জাঙ্কুক আর বুগাম বাইরে খেতে যাব না, তাই। আমি যাব, কিন্তু কেন? তাছাড়া আমাকে তো কেউ বলেনি। তোমাকে কেউ বলেনি? তাহলে হয়তো জাঙ্কুক তোমাকে সারপ্রাইজ দিত, তাই বলেনি। বুঝলাম, কিন্তু হঠাৎ বাইরে যাব কেন? আরে তুমি আর জাঙ্কুক তো চুপি চুপি বিয়ে করে ফেলছো, আমাদেরকে তো জানাওনি। তাই আমরা জাঙ্কুকে ট্রিট দিতে বলছি। তাই ও আমাদের আজকে বাইরে খেতে নিয়ে যাবে। ও আচ্ছা, এখন চলুন, অনেকক্ষণ হয়েছে আমরা এখানে আছি, এখন যাওয়া উচিত। চলো। বলেই তে আর লিসা নিচে চলে যায়। তে নিচে যেতেই রোজ বেগম তাকে তার কাছে ডাক দেয়। তে রোজ বেগমের কাছে যেতেই তিনি বলে ওঠেন, তাহলে এসেছে নবাবজাদি। তা কোথায় ছিলি এতক্ষণ? লিসার সাথে একটু সাদে ছিলাম মা। এই খবরদার, তোর ওই মুখ দিয়ে আমাকে মা ডাকবি না। ভালোই তো সবাইকে নিজের হাতের মুঠোয় নিয়ে যাচ্ছিস, এখন আমাকেও নিজের ফাঁদে আটকাতে চাস। জীবনেও তা হবে না। যা কাজ করতে যা। এতগুলো কাজ কে করবে? তোর মা। যাচ্ছি।
তের খুব কষ্ট হয় এমন কথা শুনলে, কিন্তু কি বা করা আছে। সে যদি প্রতিবাদ করে তাহলে তার মা কষ্ট পাবে। আর তাছাড়া সে যেতটুকুনি পড়াশোনা করেছে সবকিছুরই সার্টিফিকেট রোজ বেগমের কাছে। না হলে সে অনেক আগে চলে যেত নিজের মাকে নিয়ে। নিজে কিছু করে সে আর তার মা অন্য এক ঠিকানাতে থাকতে শুরু করত। কিন্তু সার্টিফিকেট ছাড়া কেই বা তাকে চাকরি দেবে ভেবে কয়েক ফোঁটা পানি চোখ থেকে গড়িয়ে পড়ে তের। বাসার কাজগুলো শেষ করতে করতে তের প্রায় দুপুর 2টা বেজে যায়। রুমে যেতেই দেখে জাঙ্কুক ল্যাপটপে কি করছে। তে জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে তোয়ালে আর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় কিছুক্ষণ পর তে ওয়াশরুম থেকে বের হয়। এসে দেখে জাঙ্কুক রুমে নেই, হয়তো বারান্দায়। আস্তে শাড়ি পরেছে। জাঙ্কুক শাড়ি অনেক পছন্দ করে। জাঙ্কুক সবসময় থেকে বলতো যে তাদের যখন বিয়ে হবে তখন তে প্রতিদিন যেন শাড়ি পরে, না হলে জাঙ্কুক তের সাথে আড়ি কাটবে। আফসোস জাঙ্কুক আর সেই কথাটা তেকে বলে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছিল। হঠাৎ তে কারো হাতের স্পর্শ অনুভব করে। এতে একটু ভয় পেয়ে যায়। পেছনে ফিরতে দেখে জাঙ্কুক ধরে তাকে জড়িয়ে ধরেছে। এতে কিছুটা অবাক হয়। এইদিকে জাঙ্কুককে যেন একটা ঘোরের ভিতর আছে। তের গায়ে লেপটে থাকা গোলাপি শাড়ি, ভিজা চুল, মুখে আর ঠোঁটে বিন্দু বিন্দু পানির কোনা যেন জাঙ্কুককে আরো বেশি আকৃষ্ট করছে। ধীরে ধীরে সে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। তে জাঙ্কুকের শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারছে। তাতে তের নিঃশ্বাসও যেন ঘন হয়ে যাচ্ছে। জাঙ্কুক তের ঘাট থেকে চুল সরিয়ে সেখানে কয়েকটা গভীর চুমু দেয়। তারপর তে চুলে নাক ডুবায় আর নাক ঘষতে থাকে তের ঘাড়ে। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দে তাদের দুজনের ধ্যান ভাঙে। জাঙ্কুক তের কাছ থেকে সরে গিয়ে আবার বারান্দায় চলে যায়। তে কয়েক সেকেন্ড জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর দরজা খুলতে দেখে লিজা দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুক কি রুমে আছে? উনি বারান্দায়। কিছু কি দরকার ছিল? ওনাকে ডাকবো আমি? না না না, ওর সাথে আমার কি কাজ? আমি তো শুধু বলতে এসেছিলাম খাবার খেতে নিচে তোমাদেরকে ডাকছে, আর তাড়াতাড়ি আসো, তোমাদের ছাড়া আমি খাবো না, আর আমার খুব ক্ষুধা লেগেছে। লিজার কথা শুনে তে হেসে দেয়। তারপর বলে, আপনি নিচে যান, আমি জাঙ্কুককে নিয়ে আসছি। তারপর সবাই মিলে একসাথে খাবার খাবো, ঠিক আছে? আচ্ছা তাড়াতাড়ি আসো বলে লিজা চলে যায়। তে রুমে গিয়ে দেখে জাঙ্কুক এখনো বারান্দায়। তাই তে বারান্দায় যায়। বারান্দায় যেয়ে দেখে জাঙ্কুক কারোর সাথে যেন কথা বলছে। তুই কিন্তু ভালো করছিস না এটা। তেকে এই ব্যাপারে কিছু বলবি না। সত্যি কিছু হয়েছে নাকি এটা শুধু খাবার খাওয়ার জন্যই হচ্ছে? তাহলে রাতে আসার সময় দেখা যাবে, এখন রাখি বলে জাঙ্কুক পেছনে ফিরতে দেখে তে দাঁড়িয়ে আছে। এতে জাঙ্কুক একটু ঘাবড়ে যায়। তা দেখে তে বলে, কিছু কি হয়েছে? না না না। কেন? না মানে আপনাকে অনেকটা টেন্স দেখাচ্ছে। যাই হোক নিচে খেতে আসুন। তারপর তে নিচে চলে যায়। নিচে যেতেই দেখে সবাই খাবার টেবিলে বসে আছে। তে টেবিলের কাছে গিয়ে সবাইকে খাবার বাড়তে শুরু করে। তা দেখে লিসা বলে ওঠে, তে তুমি খাবার বাড়ছো কেন? সার্ভেন্টরা তো আছে, তুমি চেয়ারে বসো, আমাদের সাথে খাও। লিসার কথা শুনে তে রোজের দিকে তাকায়। তাকাতেই দেখে তিনি তাকে ইশারা করে বলছে চেয়ারে বসতে। তেও কথা বাড়ায় না, চেয়ারে বসে পড়ে। যে বসতেই জাঙ্কুক খাওয়ার গতিতে এসে তের পাশে বসে পড়ে। তাতে সবাই কিছুটা অবাক হয়। তা দেখে জাঙ্কুক বলে, কি হয়েছে সবাই এইভাবে তাকিয়ে আছো কেন? খাবারের থেকে আমাকে সুন্দর লাগছে নাকি? জাঙ্কুকের কথা শুনে সবার মুখে বিরক্তির ছাপ। সবাই যার যার মতন খাবার খাওয়া শুরু করে। খাবার খাওয়া শেষে তে তার মায়ের কাছে চলে যায় মায়ের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। আর জাঙ্কুক সে জানে কোথায় বেরিয়ে গিয়েছে। যাওয়ার আগে শুধু এটাই বলে গিয়েছে তে আর লিসা যেন রেডি হয়ে থাকে, এসে তাদের রেস্টুরেন্টে নিয়ে যাবে সে। জাঙ্কুকের কথা মতন তে আর লিসা সন্ধ্যার দিকে রেডি হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুকও চলে আসে। তারপর তারা বেরিয়ে যায় জাঙ্কুকের সাথে। মাঝরাতে তের মনে হয় কেউ তাকে খুব শক্ত করে ধরে আছে। তে চোখ খুলতেই দেখে জাঙ্কুক তাকে জড়িয়ে ধরে কান্না করছে। জাঙ্কুকের চোখে পানি স্পষ্ট। তা দেখে তের কেন জানি কষ্ট লাগা শুরু হয়ে যায়। বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব হতে থাকে। কাঁপা কাঁপা কণ্ঠে জাঙ্কুককে বলে, আপনার কিছু কি হয়েছে জাঙ্কুক? প্লিজ আমাকে বলুন, আপনি কান্না কেন করছেন? আমার একটা কথা রাখবি তে? জি বলুন। আমি ডিভোর্স চাইতে, তুই বুকামকে বিয়ে করে ফেল। আমি ওকে বলছি, ও বিয়ে করতে রাজি আছে। কথাটা শোনা মাত্রই তে জাঙ্কুকে একটা ধাক্কা মারে। তারপর বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, আপনার মাথা ঠিক আছে জাঙ্কুক? আমি যা বলছি ভেবেচিন্তে বলছি। না, আপনি কিছুই ভেবেচিন্তে বলছেন না। আপনি পাগল হয়ে গিয়েছেন জাঙ্কুক, আপনি সত্যি পাগল হয়ে গিয়েছেন। আমি তোর ভালোর জন্য বলছি, তুই বুকামকে বিয়ে করে ফেল। কথাটা শেষ হতে তে জাঙ্কুকে একটা থাপ্পড় মারে। তারপর বলে, তুই একটা সেটা তুই জানিস? কি ভেবেছিস আমাকে তোরা? যখন ইচ্ছা বিয়ে করবি আর যখন ইচ্ছা বিয়ে ভেঙে দিবি? সাপসা বল না যে তোর আর আমাকে প্রয়োজন নেই। তুই যা চাইছিলি তা পেয়ে গিয়েছিস, এখন আর আমাকে দরকার নেই, তাই তো এগুলো বলছিস। তুই আমাকে ভু আর একটা কথা বলবি না। অনেক সহ্য করছি, কিন্তু আর না।
আমার থেকে মুক্তি চাস না তুই? দিয়ে দেবো তোকে মুক্তি। তার আগে এখান থেকে চলে যাব, তোর চেহারাও আমি দেখতে চাই না। বলেই তে কান্না করতে করতে চলে যায় রুম থেকে। রাত প্রায় 3টা। এইমাত্র ক্লান্ত শরীর নিয়ে জাঙ্কুক বাসায় এসেছে। রুমে ঢোকার সাথে সাথে তার চোখ দিয়ে চেহারায় ভেসে ওঠে। ফ্লোরে হাঁটুকড়ে বসে বলতে থাকে, কই তুই তে, প্লিজ চলে আয়। আমার তোকে ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, পাচ্ছি না তোকে ছাড়া থাকতে, খুব কষ্ট হচ্ছে তে। প্লিজ চলে আয়, তোকে ছাড়া আমার অন্তরটা পুড়ে যাচ্ছে রে। প্লিজ চলে আয় জান, ভালো লাগছে না আমার। বলতে বলতে জাঙ্কুক বসা থেকে উঠে যায়। হাতের কাছে যা পাচ্ছে সব এলোপাতাড়ি মেরে ভেঙে দিচ্ছে আর তেতে বলে চিল্লাচ্ছে। প্রায় অনেকক্ষণ পর জাঙ্কুক শান্ত হয়ে যায়, ফ্লোরে বসে কান্না করতে থাকে। কালকে যখন তে কান্না করতে করতে রুম থেকে চলে যায়, তখন জাঙ্কুক ভেবেছিল তে কতক্ষণ ছাদে থেকে আবার রুমে চলে আসবে। কিন্তু রাত থেকে প্রায় ভোর হয়ে যায়, কিন্তু তে রুমে আসে না। তাই জাঙ্কুক ছাদে যায় তে কি করে তা দেখার জন্য। কিন্তু জাঙ্কুক ছাদে গিয়ে দেখে তে নেই। এক প্রকার পাগলের মতন বাড়ির প্রত্যেকটা কোণায় তেকে খোঁজে, কিন্তু পায় না। অবশেষে জাঙ্কুক তে আর তার মায়ের রুমে যায়। সেখানে যেতেই দেখে তের মা বিছানায় বসে বসে বই পড়ছে। দরজা খোলার শব্দ পেয়ে তিনি সামনে তাকাতেই দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তিনি জাঙ্কুকের দিকে একবার তাকিয়ে আবার বই পড়া শুরু করেন, যেন তিনি জানেন জাঙ্কুক কেন এসেছে। জাঙ্কুক ধীর পায়ে তের মায়ের কাছে যায়। তারপরে ফ্লোরে বসে মার হাত ধরে বলতে শুরু করে, মা আমি জানি আপনি জানেন যে তে কোথায়, প্লিজ বলুন না আমাকে ও কোথায়। আমার না খুব কষ্ট হচ্ছে ওকে ছাড়া। আমার মেয়ে যে কষ্ট পাচ্ছে জাঙ্কুক, ওইটার কিছু না। আমি জানি না তোমরা সবাই ওর সাথে এমন কেন করছো। আচ্ছা মানলাম সবাই ওকে পছন্দ করে না, তাই এমন খারাপ ব্যবহার করে ওর সাথে, কিন্তু তুমি তোকে ভালোবাসতে তাই না? তাহলে তুমি এমন করো কেন ওর সাথে জাঙ্কুক? জাঙ্কুক চুপ করে আছে, কিছু বলার নেই তার। কি বা বলবে সে? দেখে তো সে কোনো কারণ ছাড়াই কষ্ট দিয়েছে। যদিও সেটা ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু তাও তার তো থেকে একবার জিজ্ঞাসা করা দরকার ছিল। কিন্তু সে তো সেটা করেনি, বরং কষ্ট দিয়ে গিয়েছে থেকে। জাঙ্কুককে কিছু বলতে না দেখে তের মা একটা মুচকি হাসি দিয়ে বলে, যাও বাবা রুমে যাও, এখান থেকে তোমার লাভ নেই। তে কোথায় সেটা আমি জানি না, আর যদি জানতাম তাহলে হয়তো বলতাম না। নিজের মেয়েকে তো আর কষ্ট পেতে দেখতে পারবো না। যাও তোমার রুমে যাও। জাঙ্কুক আর কথা বাড়ালো না। কতক্ষণ তের মায়ের কোলে শুয়ে থেকে জাঙ্কুক হঠাৎ দাঁড়িয়ে যায়। তারপর তাড়াহুড়ো করে রুম থেকে গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায় তেকে খোঁজার উদ্দেশ্যে। রাস্তায় রাস্তায় পাগলের মতন থেকে খুঁজতে থাকে সে। কিন্তু আফসোস, সকাল থেকে রাত হয়ে যায়, কিন্তু তের কোনো খোঁজ পায় না সে। মনের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে গিয়েছে জাঙ্কুকের। খুব কষ্ট হচ্ছে তার, নিঃশ্বাস নিতে পারছে না সে। বারবার একটা কথাই ভাবছে, তে ঠিক আছে তো, ওর সাথে কোনো খারাপ কিছু ঘটেনি তো। ভেবে আত্মা কেঁপে উঠছে জাঙ্কুকের। প্রায় অনেক রাতে সে বাসায় ফেরে। রুমে গিয়ে হাতের কাছে যা পায় সব ভাঙচুর করা শুরু করে দেয় আর তে বলে চিল্লাতে থাকে। জিনিস ছোড়াছুড়ির ফলে জাঙ্কুকের কপালে একটা কাঁচের টুকরা এসে লেগে কেটে যায়। পড়া শুরু করে সেখান থেকে, কিন্তু তাতে কোনো প্রকার খেয়াল নেই জাঙ্কুকের। প্রায় অনেকক্ষণ পর জাঙ্কুক একটু শান্ত হয়। ফ্লোরে হাঁটুকুরে বসে কান্না শুরু করে, আর যেন চোখের পানি বাদ মানছে না তার। হঠাৎ জাঙ্কুক কারো পায়ের আওয়াজ পায়। পায়ের আওয়াজটা ধীরে ধীরে তার একদম কাছে চলে আসে। জাঙ্কুকের সামনে কে জানি একটা সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক মাথা তুলে তাকাতেই দেখে তে দাঁড়িয়ে আছে। সাথে সাথে জাঙ্কুক দাঁড়িয়ে যায়। তারপর থেকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আর বলতে থাকে, তুই এত খারাপ কেন তে? এভাবে কেউ চলে যায়? প্লিজ আর কখনো এভাবে যাবি না, আমার না খুব কষ্ট হয়। জাঙ্কুকের এমন করাই তের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সে তা প্রকাশ করেনি। জাঙ্কুককে নিজের কাছ থেকে সরিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, এতটুকুনিতে এই অবস্থা? সত্যি যদি চলে যেতাম তাহলে কি করতেন? আচ্ছা আপনি ডিভোর্সের কথা বলেছিলেন, আমি কিন্তু রাজি আছি। বুগামের সাথে আমার খুব জমবে তাই না? দেখবেন যখন আমার আর বুগামের বিয়ে হবে, তখন সবাই একটা কথাই বলবে, দে আওয়ার পারফেক্ট কাপল, তাই না? তের কথাই জাঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, এমন কেন বলছিস তে? কেন, আপনি কি শুধু আমারই ভালো বোঝেন নাকি? আমিও তো বুঝি, তাই সিদ্ধান্ত নিয়েছি আপনাকে ডিভোর্স দিয়ে দেবো। তের মুখে এইসব শুনে জাঙ্কুকের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সে কিছু বলতে পারবে না। সে তো তেকে বলেছিল তাকে ডিভোর্স দিতে আর বুগামকে বিয়ে করতে। এখন তো তেও রাজি হয়ে গেছে, সে যা চেয়েছিল তাই পেয়েছে, তাহলে আর তেকে দোষ দিয়ে কি লাভ? ভেবেই জাঙ্কুক চোখে পানি মুছে তের পাশ কাটিয়ে চলে যেতে নিলে তে জাঙ্কুকের হাত ধরে ফেলে। তারপর জাঙ্কুককে নিয়ে বিছানায় বসায়। বিছানার পাশে থাকা টেবিল থেকে ফার্স্ট এড বক্স নিয়ে যে জায়গাটা কেটে গিয়েছে সেই জায়গাটায় মলম লাগাতে শুরু করে তে আর বলতে থাকে, এত অবাক হওয়ার কিছু নেই। আরে আপনি আমার প্রথম স্বামী।
সবাই যদি জানে আমি আমার প্রথম স্বামীকে সামলাতে পারিনি, তাহলে দ্বিতীয় স্বামীকে কিভাবে সামলাবো? তাই আর কি আপনাকে ঠিকঠাক গুছিয়ে রাখছি, না হলে যে আবার বোগামের খেয়াল ভালো মতো রাখতে পারবো না। তাই আপনাকে দিয়ে প্র্যাকটিস করছি। আর তাছাড়া জাঙ্কুকে সহ্য হচ্ছে না তের এইসব কথা, তাই সে তের কথা শেষ হওয়ার আগেই রুম থেকে বের হয়ে যায়। আর তে জাঙ্কুকে যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে থাকে, কেন এমন করেন জাঙ্কুক? আপনি তো এখনো আমাকে ভালোবাসেন, তাহলে কেন দূরে ঠেলে দেন? আমার আর এইসব সহ্য হচ্ছে না জাঙ্কুক। কি হয়েছে তা প্লিজ আমাকে বলুন। এভাবে চুপ থাকলে তো আর কিছু সমাধান হবে না। ভেবে একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলাতে মনের অজান্তে তে চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। কালকে রুম থেকে বের হতেই তে লিসার সাথে ধাক্কা খায়। লিসা দেখে এভাবে কাঁদতে দেখে বলে, কি হয়েছে তে, এভাবে কাঁদছো কেন? লিসার কথা শেষ হতেই তে লিসাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আর এক এক করে সব বলে দেয়। তের কথা শেষ হতেই লিসার আগে গজগজ করতে করতে বলে, ভালোবাসার কদর নেই ওর কাছে, তাই তোমার সাথে এমন করছে। তুমি একটা কাজ করো, পুরো একদিন কোথাও লুকিয়ে থাকো। আগে দেখা দরকার জাঙ্কুক তোমাকে আসলে ভালোবাসে নাকি। যদি না ভালোবাসে তাহলে ও তোমাকে খুঁজবে না, আর যদি ভালোবাসে তাহলে অবশ্যই তোমাকে পাগলের মতন খুঁজবে। তারপর না হয় ওকে জিজ্ঞাসা করো ওর এমন কেন করছে। কিন্তু আমি কোথায় লুকাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তাছাড়া মাকে কি বলবো? ওনাও তো আমাকে খুঁজবেন। লিসে থাকতে তোমাকে এত চিন্তা করতে হবে না। তুমি একটা কাজ করো, আমার রুমে লুকাও, ওখানে ও তোমাকে খুঁজতে আসবে না। আর আন্টিকে আমি ওলট পালট কিছু বুঝিয়ে বলে দিব, তুমি চিন্তা করো না। আর তোমার মাকেও সব বুঝিয়ে দেব। এমন করা কি ঠিক হবে লিসা? অবশ্যই। অনেক কষ্ট দিয়েছে ও তোমাকে, এখন না হয় তুমি দিবা। আর তাছাড়া তুমি জেনে যাবা জাঙ্কুক তোমাকে কতটা ভালোবাসে। এরপর আর কি লিসার কথা মতন তে তার রুমে লুকিয়ে যায়। প্ল্যান মোতাবেক জাঙ্কুক ওর রুমে থেকে খুঁজতে আসে না। তবে 3-4 বার উকিঝুঁকি দিয়েছে সে, কিন্তু তেকে দেখেনি। আর জাঙ্কুকও প্রমাণ করে দেয় সে তেকে কতটা ভালোবাসে। তবে সেটা সে কেন প্রকাশ করতে চায় না সেটা তে জানে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলাতে তারপর ছোটবেলার কিছু কাটানো মুহূর্তের কথা মনে করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতেই তে নিজেকে বিছানায় আবিষ্কার করে, কিন্তু সে তো বারান্দায় ছিল। তাহলে কি আনলো তাকে জাঙ্কুক? কিন্তু সে কোথায়? ভেবেই তে বিছানা থেকে নামতে যাবে, তখনই তে টেবিলে থাকা কাগজের দিকে চোখ যায়। তে আগ্রহী নিয়ে কাগজটা হাতে নেয়, তারপর পড়তে শুরু করে, যেখানে লেখা ছিল, প্রিয়তে, আশা করি আমি চলে যাওয়ার পর তুই ভালো থাকবি, কিন্তু তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে এটা পড়ার পর হয়তো আর বাসবি না। আমি অনেক স্বার্থপর জানিস, তাই তো আমার এইসব করার কারণ তোকে বলে যাচ্ছি, যাতে তুই আমাকে ভুল না বুঝিস, অথবা এর জন্য যে তুই বোগামের সাথে সুখে না থাকিস। জানিস তে, কাল রাতে যখন তুই আমাকে ওইগুলো বলছিলি, কষ্ট থেকে বেশি আমার হিংসা হচ্ছিল। আমার তুই অন্য কাউকে ভালোবাসে, সেটা তো শুধু আমার অধিকার ছিল, তাই না? কিন্তু কয়েকদিন পর হয়তো তা থাকবে না। জানিস তে, আমি তোর সাথে এমন কেন করেছি? একজন অচেনা মানুষের কারণে। সে কে, মেয়ে নাকি ছেলে আমি কিছুই জানি না, শুধু এতটুকুনি জানি সে মায়ের কাছে তোর নামে বদনাম করতো, তাই মা তোকে পছন্দ করতো না। মা কখনোই চাইতো না আমি তোর সাথে মিশি, তাই মা আমাকে বিদেশে পাঠিয়ে দেয়। আমিও যাই, কারণ আমি ভেবেছিলাম যত দূরে থাকবো তোর জন্য আমার ততই ভালোবাসা বাড়বে। কিন্তু সেটা আমার ক্ষেত্রে হয়নি। বিদেশে কয়েকদিন থাকার পরে কে আমাকে তোর আর বোগামের বিস্তৃতি বিস্তৃতি ছবি পাঠাতো, তাতে আমার অনেক রাগ লাগতো। পরে ভাবতাম হয়তো কেউ এটা এডিট করে আমাকে পাঠাচ্ছে, কিন্তু তাও মনে একটা সন্দেহ থাকতো। তাই তোকে জিজ্ঞাসা করতাম তুই আজকে বোগামের সাথে দেখা করেছিস নাকি। তুই হ্যাঁ বলতি, যা আমাকে আরো রাগিয়ে দিত। তাই তোর সাথে কথা বলা বন্ধ করে দিই। যখন বাংলাদেশে আসি তখনও একই অবস্থা। তুই বোগামের সাথে আমার সামনে কথা বলতি, তাও আবার হেসে হেসে। মাঝে মাঝে তো বোগাম তোর হাতও ধরতো, যা আমার সহ্য হতো না। তাই সব রাগ তোর উপরে ঝাড়তাম, তোকেই দোষী ভাবতাম। একসময় ভেবেছিলাম তোকে আর কষ্ট দেব না, কিন্তু বোগামের সাথে তোকে দেখলেই অনেক কষ্ট হতো। কেন জানি রাগ সামলাতে পারতাম না, তাই তোকে দূরে দূরে ঠেলে দিতাম। সারাদিন বাসায় থাকতাম না, যাতে তোকে বলতে পারি তোর চেহারা যেন আমাকে না দেখতে হয়, কিন্তু মন সবসময় তোকে কাছে চাইতো। তারপর ওই দিন যখন তুই বলিস যে তোকে পাত্রপক্ষ দেখতে এসেছে, আমি এতে তো পাত্তা দিইনি। কিন্তু তোর বিয়ের দিন জানতে পারি তোর বিয়ে হচ্ছে, তাও আবার বোগামের সাথে। ব্যাস রাগ উঠে যায় আমার, তাই ওইভাবে বিয়ে করি তোকে। জানিস আমি মানতে পারছিলাম না তুই এটা করবি। ছাদে বসে বসে অনেক ড্রিঙ্ক করি,
তাই আমার হুঁশ ছিল না। আর সেই জন্য ওই দিন রাতে আমি তোর সাথে জোর করি, কিন্তু বিশ্বাস কর আমি তেমনটা করতে চাইনি, ভুলে হয়ে গিয়েছিল। কিন্তু ওই যে আমার রাগ, তাই তোর সাথে রুট ব্যবহার করতাম। ভেবেছিলাম এইভাবে তোকে সারা জীবন কষ্ট দিয়ে যাব, কিন্তু ওই যে তোকে ভালোবাসি, তাই তোকে কষ্ট দিলে আমারও কষ্ট হতো, তাই তোকে আর কষ্ট দেব না ভেবে আবার ভালোবেসে আপন করতে চেয়েছিলাম। কিন্তু কোথায় যেন বাধা ছিল। এতে কষ্ট দেওয়ার পরও কি তুই আমাকে মেনে নিবি? হয়তো না, তাই চেষ্টা চালিয়ে গিয়েছি। কিন্তু সেটা হয়তো আমার কপালে ছিল না। আমি যে তোকে প্রকৃতি সুখ দিতে পারবো না তে, আমি যে কোনোদিনও বাবা হতে পারবো না। এতটুকু না পড়তেই তে চোখ ঝাপসা হয়ে আসে, তার যেন পা থেকে মাটি সরে যাচ্ছে। কোনো মতো নিজেকে সামলে আবার পড়তে শুরু করেছে সেটা। তোর মনে আছে তে, ছোটবেলায় আমি আর তুই একটা লেকের কাছে যেতাম, মন খারাপ থাকলে বা বেশি আনন্দ হলে অথবা এমনি। জানিস তে, বিদেশ থেকে আসার পর আমি প্রায় সেখানে যেতাম। ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়লে অনেক শান্তি লাগতো, কিন্তু একটা প্রশ্ন বারবার মনে হতো যে তুই কেন আমার সাথে এমন করলি, কেন আমাকে ঠকালি? বুগাম কি করেছে যে তুই আমাকে ভুলে গিয়েছিস? এই প্রশ্নগুলো আর তোর আর বুগামের ছবিগুলো আমার মাথায় খুব বাজেভাবে গেঁথে গিয়েছিল, যা তোর কাছে আমাকে আসতে বারবার আটকাতো। কিন্তু তুই আমার ভালোবাসা থেকেও বেশি আমার নেশা, আমার বদ অভ্যাস হয়ে গিয়েছিলি। হয়তো এই কারণেই চাইলেও আমি তোর কাছ থেকে দূরে সরে আসতে পারতাম না। বিয়ের পরে যখন তোর আর বুগামের প্রথম দেখা হলো, তোরা দুইজন দুইজনকে দেখে কি সব বলছিলি, যা আমার একদম সহ্য হচ্ছিল না। তাই তোর সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু তাতে মনে হচ্ছিল আমার এই কষ্ট যেন আরো বেড়ে গিয়েছে। ভালো লাগছিল না কিছুই, তাই লেকের ওখানে চলে যাই। সেখানে যেয়ে নিজেকে কিছুটা শান্ত মনে হচ্ছিল। হঠাৎ কেউ একজন বলে ওঠে, ভেবেছিলাম আমার ভালোবাসা কেড়ে নিয়ে তুই আনন্দই আছিস, কিন্তু এখন দেখি তার উল্টোটা। তুই এমন কেন করছিস জাংকুক? তুই কি দেখে কিছু করেছিস? যদি করে থাকিস তাহলে তোকে কিন্তু আমি ছাড়বো না। আমার থেকে কষ্ট দিয়ে শাস্তি দেবো তোকে। কণ্ঠটা শুনে বুঝে গিয়েছিলাম এটাকে। এমনি মাথা গরম ছিল, বুগাম এসে আরো গরম করে দেয়। কানে বারবার একটা কথাই বাজছিল, আমারতে। রাগের মাথায় পেছনে ফিরে বুগামকে মারা শুরু করে দিই। কিছুক্ষণ পর বুগামও আমাকে মারা শুরু করে। মারার এক পর্যায়ে হঠাৎ আমি বমি করে দিই। বমি আর সাথে সাথে অচেতন হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করি। পাশে বুগাম বসেছিল, ওকে দেখে রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আমি কিছু বলতে যাব, তখনই ও বলে ওঠে, কেন এমন করছিস জাংকুক? আমি জানি তেকে তুই কষ্ট দিচ্ছিস, তোতে দেখলে বোঝা যায়। বল না, তেকে কেন এমন কষ্ট দিচ্ছিস তুই? ওর কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি। শুরু থেকে শেষ পর্যন্ত সব এক এক করে বলে দিই। আমার কথা শেষ হতেই বুগাম বলে, তোর আর ওর মধ্যে এমন কিছু হয়নি। আর এটা বলে যে এইগুলো হয়তো কারো প্ল্যান হতে পারে, কারণ পরিবারে কেউ হয়তো আমাকে তোর কাছে যেতে দেয় না। তাছাড়া ও যদি এমন ইচ্ছা করতো তাহলে তের বলার সাথে সাথে কেন বিয়ে ভেঙে দিত। ভেবে দেখলাম এটা সত্য হতে পারে, কিন্তু পুরোপুরি বিশ্বাস করতে পারছিলাম না। বুঝতে পারছিলাম না কি এমন করেছে। কথার মাঝখানে ডক্টর এসে যায়। বুগাম আমাকে কিছু বলতে চাইছিল, কিন্তু পারেনি। ডক্টর আমাকে কিছু টেস্ট দেয়, আমি টেস্টগুলো করি, তারপর আবার বাসায় চলে আসি। বিকেলের দিকে আবার আমি বুগামকে নিয়ে হসপিটালে যাই। কিছুক্ষণের মধ্যে আমি আমার রিপোর্টগুলো পেয়ে যাই। বিশ্বাস করতে, যখন জানতে পারি আমি বাবা হতে পারবো না, পুরো পৃথিবীটাই যেন আমার অন্ধকার হয়ে যায়। ভেবেছিলাম সব ভুলে গিয়ে তোকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করব। আমাদের অনেকগুলো বেবি হবে। প্রথমে মেয়ের নাম হবে খুকি আর ছেলের নাম হবে তেজান। কিন্তু সেটা হয়তো আর হবে না রে। আমার স্বপ্নটা স্বপ্নই থাকবে। পরক্ষণে আমার মনে পড়ে তোকে তো আমি অনেক কষ্ট দিয়েছি। এখন এটা জানলে হয়তো তুই আরো কষ্ট পাবি। তাই বুগামকে বলি যেন ও তোকে বিয়ে করে ফেলে। প্রথমে ও রাজি হয়নি, অনেক জোর করার পর রাজি হয়েছে। আচ্ছা শোন, তোর আর বুগামের বিয়ে হলে তোদের ছেলে মেয়ের নাম এইগুলাই রাখিস। আর যদি পারিস আমাকে মাফ করে দিস। জানিস তে, আমি চাই না তুই আমাকে ভুলে যাস। তুই যেমন আমার অন্তরে মিশে আছিস, তেমনি আমিও তোর অন্তরে মিশে থাকি। তাই চিঠিটা লিখলাম। আর কি বলবো বুঝতে পারছি না, তাই বিদায় নিচ্ছি তোর কাছ থেকে। ভালো থাকিস। ইতি তোর সব কষ্টের কারণ জাংকুক। চিঠিটা হাত থেকে পড়ে যাইতে নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। তাড়াতাড়ি রুম থেকে বের হয় সে। দ্রুত পায়ে বাসা থেকে বের হচ্ছে তে। উদ্দেশ্য জাংকুককে খুঁজবে সে। বাইর হওয়ার সময় রোজ বেগম অনেকবার জিজ্ঞাসা করেছে তে কোথায় যাচ্ছে, কিন্তু তে কোনো উত্তর দেয়নি। বাসার বাইরে আসতে তে কার সাথে জানি ধাক্কা খায়। সামনে তাকাতেই দেখে বুগাম। বুগামকে দেখতেই তে যেন একটু স্বস্তি পায়। বুগামকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বুগাম দেখুন না, জাংকুক কোথায় জানি চলে গিয়েছে। ওকে আমার কাছে এনে দেন না, আমি আর পাচ্ছি না এগুলো সহ্য করতে। বলুন না ওকে এনে দেবেন আমার কাছে। ভাই হয়ে বোনের আবদার রাখবেন প্লিজ।
শান্ত হতে জাঙ্কুক যদি কোথাও যেও থাকে তাহলে লন্ডনে যাবে, আর আজকে লন্ডনের ফ্লাইট রাত 10টায়। তাছাড়া আর নেই, আমি জানতামও এমন কিছু করবে, তাই আগে থেকে সব খোঁজ খবর নিয়ে এসেছি। তুমি চিন্তা করো না, এখনো আমাদের কাছে অনেক সময় আছে। কিন্তু আপনি জানেন কিভাবে জাঙ্কুক লন্ডনে যাবে? কালকেও আমাকে বলেছিল যেন আমি তোমাকে বিয়ে করি, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না, তাই ও আমাকে জোর করছিল। কথার এক পর্যায়ে ও বলেছিল ও নাকি লন্ডনে চলে যাবে, আর তোমাকে 2-3 মাসের পর লন্ডন থেকে ডিভোর্স লেটার পাঠাবে। আচ্ছা এখন এগুলো বাদ দাও, আমাদের জাঙ্কুকে খুঁজতে হবে। তাড়াতাড়ি চলুন। তারপর বোমা মারতে মিলে জাঙ্কুকে অনেক জায়গায় খুঁজতে থাকে, বাস স্ট্যান্ড থেকে শুরু করে এয়ারপোর্ট, সব জায়গায়, কিন্তু কোথাও পায় না। জানালা দিয়ে তাকিয়ে আছে সে, বাইরে সেই লেক দেখা যাচ্ছে যেখানে টিয়া জাঙ্কুক ছোটবেলায় আসতো। হঠাৎ কাউকে লেকে দাঁড়িয়ে থাকতে দেখে, গায়ের গরম দেখে মনে হচ্ছে এটা জাঙ্কুক। তে তাড়াতাড়ি বুগামকে গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নামতেই তে দৌড় দেয় ওই ছেলেটার দিকে। ছেলেটার একটু কাছে যেতেই তে বুঝতে পারে এটা জাঙ্কুক। মুহূর্তেই তে রেগে যায়, জাঙ্কুকের কাছে গিয়ে তার কলার জোরে টেনে ধরে। তাতে জাঙ্কুক একটু অবাক হয়ে যায়। কলা টান দেওয়া ব্যক্তিকে দেখতে জাঙ্কুক আরো চমকে যায়। তে জাঙ্কুকে জোরে একটা থাপ্পড় মারে, তারপর বলে, কি সমস্যা কি আপনার? আমাকে কি মানুষ বলে মনে হয় না আপনার? আপনার যা ইচ্ছা তাই করবেন আর আমি চুপচাপ সব মেনে নেবো? জীবনেও না। এখন থেকে আপনি আমার কথা শুনবেন। আর কি জানি বলেছিলেন, আমার সুখের জন্য আপনি আমার কাছ থেকে চলে যাচ্ছেন, আমি যেন কষ্ট না পাই সেই জন্য চলে যাচ্ছেন। কে বলেছে আপনাকে আপনি চলে গেলে আমি সুখে থাকবো, আনন্দই থাকবো? আরে আমার আনন্দ তো আপনার মাঝে। আচ্ছা সন্তান কি সব? বেবি তো অ্যাডপ্ট করা যাবে তাই না? আমার যদি এমন হতো তাহলে কি আপনি আমাকে ছেড়ে যেতেন? না তো। তাহলে ভাবলেন কিভাবে আমি আপনাকে ছেড়ে দেব? অসভ্য লোক কোথাকারের। সবসময় নিজেরটাই বোঝে। আসবেন না আপনি আমার কাছে, যেখানে ইচ্ছা সেখানে যান। একসাথে গড়গড় করে কথাগুলো বলে ফেলেতে জাঙ্কুক এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু 5 কদম চলেই থেমে যায়। কি অসভ্য লোক, আমি চলে যাচ্ছি দেখে আমার কাছে আসবেন না? একবারও আমাকে আটকালো না। রাগেদের গা জ্বলে যাচ্ছে। আবার জাঙ্কুকের কাছে ফিরে গিয়ে তার কলা টেনে ধরে নিজের মুখের কাছে নিয়ে এসে বলে, অসভ্য, উগান্ডার গন্ডার, তেলাপোকা, এত অসভ্য কেন আপনি? আমি বললেই আপনি আমাকে আটকাবেন না? অসভ্য। আরও কিছু বলার আগে জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। তেও একটা মুচকি হেসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। দূর থেকে এইসব কিছু বুগাম দেখছে। ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখে খুব কষ্ট হচ্ছে তার, কিন্তু মনের এক কোণায় শান্ত লাগছে। এবার হয়তো তে সুখে থাকবে, আনন্দেই দিন কাটাবে ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুগাম। প্রায় 2 ঘন্টা ধরে বুগামতে আর জাঙ্কুক ঘাসের ওপর বসে গল্প করছে। আচ্ছা তুই কোথায় ছিলি বলতো? তোকে খুঁজে পাচ্ছিলাম না কেন আমরা? আমি তো পাশের এয়ারপোর্টে ছিলাম। আমরা তো আপনাকে সেখানে 3 বারের মতন খুঁজেছি, তাহলে পাইনি কেন? মানে আমি বাথরুমে লুকিয়েছিলাম। কথাগুলো শোনা মাত্র তে আর বুগাম দুজনে জোরে জোরে হেসে দেয়। হাসির এক পর্যায়ে হাসি বন্ধ করে দেয়, জাঙ্কুকের দিকে তাকিয়ে বলে, আচ্ছা জাঙ্কুক, আপনি তো চিঠিতে লিখেছিলেন আপনার আর বুগামের ঝগড়া হচ্ছিল, আর তখনই আপনি বমি করেন। হঠাৎ বমি কেন হয়েছিল? আসলেই তো আমি তো এত ভাবিনি। হয়তো আমার সমস্যার কারণে। আপনার বাবা হওয়া আর না হওয়ার সাথে বমির কি সম্পর্ক? আমার মনে হচ্ছে কেউ আপনার সাথে কিছু একটা করেছে যার ফলে আপনি। কিন্তু এমনটা তোর কেন মনে হচ্ছে? আপনার মনে আছে জাঙ্কুক, ছোটবেলায় আপনি দুষ্টুমি করতে গিয়ে মারাত্মকভাবে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা পান। এতে ডক্টরদের সন্দেহ ছিল আপনি আর কোনোদিন করতে পারবেন কিনা। আর তখন টেস্ট করানোর পর তো সব পারফেক্ট ছিল। তাহলে এখন কেন? হয়তো ওটার ইফেক্ট এখন হয়েছে। না, আমার মনে হচ্ছে এখানে ইচ্ছা করে করানো হয়েছে। তাছাড়া আমরা এখনো জানি না জাঙ্কুকের ওই বাজে ছবিগুলো কে পাঠাতো। আপনাদের কি কারোর উপর সন্দেহ হচ্ছে? আমার আছে। কার উপর? মায়ের উপর? না। তাহলে যারা এমন করেছে তারা হয়তো তোরা চল এটা চাই না। মানে যারা বলতে তুই কি বোঝাচ্ছিস? কথাটা শুনেই বুগাম একটা রহস্যময় হাসি দেয়, তারপর বলে, রাগে মাথা ফেটে যাচ্ছে জাঙ্কুকের। কে করেছে তাদের সাথে এমন তা জানা সত্ত্বেও সে এখনো কিছু করতে পারছে না। সেটা আরো রাগিয়ে তুলছে জাঙ্কুককে। তে আর বুগাম শান্ত থাকতে পারলেও জাঙ্কুক নিজেকে শান্ত করতে পারছে না। তার আপনজনরাই তার শত্রু, সেটা সে কিভাবে মানবে? তের মনও ভালো নেই, বুঝতে পারছে না এটা কি আদৌ সম্ভব। এমন করার কারণ কি তার সবারই জানতে হবে, না হলে যে মন শান্ত হবে না। খুব কষ্ট হচ্ছে নিজেকে শান্ত রাখতে। তারা বাসায় ঢুকতে দেখে সবাই টেবিলে বসে খাবার খাচ্ছে। তারা যে এতক্ষণ বাসায় ছিল না এতে কারো কোনো কিছু যায় আসে না। কোনো চিন্তার ছাপ নেই তাদের মাঝে, আরাম করে খাবার খাচ্ছে তারা।
সবথেকে অবাক করা বিষয় হলো লিমিনো আছেন সাথে। তিনি এখানে কেন বা তারা নেই তা জানা সত্ত্বেও এত শান্ত কিভাবে, তা নিয়ে তে জাংকুক বা বুগামের কোনো মাথা ব্যথা নেই, কারণ তারা জানে তিনি এখানে কেন আর কেনই বা এত শান্ত। মিস্টার লিমিনোকে দেখে তে জাংকুক আর বুগামের মুখে এক রহস্যজনক হাসি চলে আসে। এবার এনার খেলা জমবে, তাদের আর বেশি অপেক্ষা করতে হবে না, চোর তো নিজে ধরা দিয়েছে তাদেরকে, এবার সব সত্যি জানার পালা। তে জাংকুক বুগাম টেবিলে বসতে রোজ বেগম বলে ওঠে, কি রে তোরা এত সকাল সকাল কই গিয়েছিলি? আর তে যাওয়ার সময় বলে যাবি না কই গিয়েছিলি? এত ডাকলাম তাও তোর কানে যায়নি? দেখ তো কতবার ফোন দিয়েছি। আর জাংকুক তোর কোনো খেয়াল আছে তোর বাবা কতক্ষণ ধরে তোর জন্য বসে আছে? রাগী ভাব নিয়ে গড়গড় করে কথাগুলো বললেন রোজ বেগম। এতে জাংকুকের কোনো ভ্রুক্ষেপ নেই, সে তো রাগে আগুন হয়ে আছে। এদিকে রোজ বেগম ছেলের উত্তরে আশায় বসে আছেন, কিন্তু জাংকুক কোনো কিছু বলছে না দেখে বুগাম বলে ওঠে, আসলে আন্টি একটা কাজে ব্যস্ত ছিলাম তো তাই। রোজ বেগম কিছু বলতে যাবে তার আগে মিস্টার লিমিনো বলে ওঠেন, জাংকুক আমি শুনেছি তোমার আর তের নাকি বিয়ে হয়েছে, এটা কি সত্যি? তুই তো আমাকে তো সব কথা বলতি, এটা কেন বলিস নি? আমাকে বললে আমি তোর আর তের বিয়েটা করিয়ে দিতাম, এভাবে না করলেও তো পারতি। জাংকুকে সহ্য হচ্ছে না কথাগুলো, সে কোনো মতন নিজের রাগ কন্ট্রোল করছে। জাংকুককে কিছু বলতে না দেখে মিস্টার লিমিনো আবার বলে ওঠেন, কি রে আমি তোকে কিছু বলেছি? আপনি এত নাটক কিভাবে জানেন মিস্টার লিমিনো? লজ্জা করে না এগুলো বলতে? কি বলছিস তুই এগুলো? আমি কি বলছি আপনি জানেন না? ইচ্ছা তো করছে আপনাকে মাটিতে পুঁতে দিতে। বলে জাংকুক হাতের কাছে থাকা মগটা ফ্লোরে ছুঁড়ে মারে, সাথে সাথে সবাই উঠে দাঁড়ায়। জাংকুকে এমন বিয়ে দেখে রোজ বেগম বলে ওঠেন, কি করছিস জাংকুক তুই? বাবার সামনে কেউ এভাবে কথা বলে? মা তুমি চুপ থাকো, আমি যা করছি তা শুধু দেখো। আজ তুমি তোমার জীবনের সবথেকে বড় সত্যির মুখোমুখি হবে। মানে কি বলছিস? তে মাকে চুপ থাকতে বল। আর মিস্টার লিমিনো বুঝে তো গিয়েছেন আমরা সব জেনে গিয়েছি, তাহলে এখন সুন্দর করে বলে দিন আপনি এমন কেন করেছেন? আমি চাই না আপনার গায়ে হাত তুলতে। জাংকুকের কথা শুনে লিমিনো ভয় পেয়ে যায়, কিছু বলতে নেবে তার আগে সানা বলে ওঠেন, জাংকুক বাবা শান্ত হও, কি হয়েছে তা একটু খুলে বলো। বা মা তুমিও তো দেখি ভালোই নাটক জানো, যেভাবে বলছো যেন তুমি কিছু জানো না। বলো না এমন কেন করলে? নিজের মেয়ের সাথে এমনটা করতে পারলে তুমি? আর লিসা, আপনাকে তো আমি নিজের বোনের মতন ভালোবাসতাম, বিশ্বাস করতাম, আপনি এভাবে ঠকালেন আমাকে। তের কথা শুনে লিসা কেঁদে দেয়, কান্না করতে করতে বলে, আমি ইচ্ছা করে করিনি তে, আমাকে ওরা ব্ল্যাকমেল করেছে। তুমি তো জানো আমার বাবা অনেক অসুস্থ, বাবার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। ওরা আমাকে বলেছিল আমি যদি এমন করি তাহলে ওরা আমাকে বাবা চিকিৎসার জন্য টাকা দেবে। বুঝলাম তুমি টাকার জন্য এমন করেছো, কিন্তু মিস্টার লিমিনো আর মিস সানা আপনারা এমন কেন করেছেন? নিজেদের ছেলে মেয়েদের সাথে কেউ এমন করে? মিস সানা আপনি তো তাকে ভালোবাসতেন, তাহলে তাকে এভাবে ঠকালেন কেন? কে বলেছে তে আমার সন্তান? মানে হ্যাঁ তে আমার সন্তান না, জাংকুক আমার সন্তান। রোজ বেগম চুপ হয়ে সব শুনছিল। ছানার এমন কথা শুনে কিছু বলতে যাবে তার আগে তে ইশারা দিয়ে চুপ থাকতে বলে, আর যা হচ্ছে তা চুপচাপ দেখতে বলে। এটা রোজ বেগম চুপ হয়ে যায়, আর ছানা আবার বলতে থাকে, সব তো জেনে গিয়েছো, তাই সব লুকিয়ে রেখে আর কি লাভ? তাছাড়া তোমাদেরও জানা উচিত আমরা কতটা চালাক। এত কথা না বলে আসল কারণটা বলেন, নাকি হাত তুলবো? মুখ সামলে কথা বল। জাস্ট শাট আপ মিস্টার লিমিনো। আর এই যে সানা বলা শুরু করেন, না হলে বুগাম যা বলেছে তাই করব। আমার যখন জেহপের সাথে বিয়ের কথা হচ্ছিল তখন আমার জেহপকে একদম পছন্দ হয়নি, আমার পছন্দ হয়েছিল লিমিনোকে। কিন্তু লিমিনো আগে থেকে ম্যারিড ছিল। এটা জানার পর থেকেই রোজ বেগমের উপর আমার ভীষণ রাগ আর হিংসা জন্মায়। আমি যে কোনো মূল্যে লিমিনোকে চাইতাম, তাই বাধ্য হয়ে জেহপকে বিয়ে করি। বিয়ের পর নানাভাবে লিমিনোর কাছে যাওয়ার চেষ্টা করি। প্রথমে সে আমাকে এড়িয়ে চললো, পরে সেও আমাকে ভালোবেসে ফেলে। তারপর থেকে শুরু হয় আমাদের সম্পর্ক। বিয়ের কিছুদিন পর জানতে পারি আমি প্রেগনেন্ট। আমি খুব ভালো করে জানতাম এটা জেহপের সন্তান না, লিমিনোর সন্তান, কারণ জেহপের সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না। কিন্তু জেহপ কিছু বুঝতে পারেনি, উল্টো আমাকে অনেক ভালোবাসতে যত্ন করতো। একসময় আমার আর রোজ বেগমের একসাথে ডেলিভারি পেন ওঠে, দুজনেরই ছেলে সন্তান হয়। কিন্তু তার সন্তানটা মারা যায়, এটা সে একদম ভেঙে পড়ে। তখন লিমিনো চাই আমার সন্তানটা তাদের দিয়ে দিতে। জেহপ রাজি হচ্ছিল না, কিন্তু আমি নানাভাবে বুঝিয়ে শেষ পর্যন্ত তাকে রাজি করাই। 3 বছর পর জেহপ একটা অনাথ আশ্রম থেকে একটা মেয়েকে বাসায় নিয়ে আসে। সে মেয়েটাকে নিজের মেয়ের মতন বড় করতে চাইছিল, কিন্তু আমি মেয়েটাকে একদম সহ্য করতে পারতাম না। জানিস মেয়েটা কে ছিল? আমি? হ্যাঁ তুই। তো
তোকে আমি আগে যেমন সহ্য করতে পারতাম না, এখনো পারি না। তাহলে এতদিন কেন করলেন? কারণ জিহাব শুরু থেকে আমার আর লিমিনোর সম্পর্কের ব্যাপারে জানতো, কিন্তু তের জন্য চুপ ছিল। পরে যখন দেখলো আমি তের সাথে খারাপ ব্যবহার করি, তখন আমাকে ঠেট দিতে শুরু করে। তাই আমরা জিহাবকে সরিয়ে দেওয়ার প্ল্যান করি। অফিসে যাওয়ার সময় ট্রাক দিয়ে তার গাড়ি করাই। সবাই এটাকে সাধারণ দুর্ঘটনা ভেবেছিল, কিন্তু যাওয়ার আগে জিহাব সব সম্পত্তি তের নামে করে দেয়। সত্য ছিল তে 18 বছর হওয়ার আগে চাই, তাহলে সব সম্পত্তি অনাথ আশ্রমে চলে যাবে। তাই বাধ্য হয়ে আমি তের সাথে ভালোবাসার অভিনয় শুরু করি। এর মাঝে জাঙ্কুক আর তে একে অপরের খুব কাছাকাছি চলে আসে। আমরা বুঝে যাই যদি তাদের বিয়ে হয় তাহলে কখনো সম্পত্তি পাবো না। তারপর প্ল্যান করে জাঙ্কুককে বিদেশে পাঠিয়ে দিই। তারপরে বুগামকে ব্যবহার করে তে আর জাঙ্কুকের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করি। বুগাম যখন তের কেয়ার করতো, তখন আমরা ছবি তুলে এডিট করে জাঙ্কুককে পাঠাতাম। এতে জাঙ্কুক তের কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু পরে জাঙ্কুক আবার দেশে ফিরে আসে আর শেষ পর্যন্ত থেকে বিয়ে করে ফেলে। তখন আমরা নতুন প্ল্যান করি। জাঙ্কুককে এমন ওষুধ খাওয়ানো হতো যাতে সে কখনো হতে পারবে না। লিসাকে ব্যবহার করে ওর খাবারে ধীরে ধীরে ওষুধ মিশানো হতো। সবকিছু আমাদের প্ল্যান মতনই চলছিল, কিন্তু হঠাৎ দিয়ে জাঙ্কুককে খুঁজতে বের হয়ে যাওয়া। তখন আমরা ঠিক করি যে হেপের মতন করে ওদেরও শেষ করে দেব। কিন্তু একটা জিনিস এখনো বুঝতে পারলাম না, তোমরা বাঁচলে কিভাবে আর জানলে কিভাবে আমরা এসব করেছি? বুগাম বাঁকা হেসে বলে, কারণ যত বড় চালাক মানুষই হোক, একদিন না একদিন ভুল করেই ফেলে। তের বিয়ের পর আমি আর লিসা এই বাড়িতে আসি। তখন তের সাথে কিছু কথা বলি, শুধু জাঙ্কুককে রাগানোর জন্য। জাঙ্কুকও রেগে যায়, কিন্তু ভাবিনি সে তের সাথে খারাপ ব্যবহার করবে। কিছুক্ষণ পর দেখি তে কাঁদতে কাঁদতে সাজ যাচ্ছে। আমি ওর পিছু নেই, কিন্তু মিস সানার রুমের সামনে গিয়ে থেমে যাই। ভিতরে মিস সানা আর লিসা কথা বলছিল। এইখানে বড় সমস্যা হয়ে গিয়েছে, জাঙ্কুক থেকে বিয়ে করে ফেলেছে। আচ্ছা, এখন কি করতে হবে? তাহলে লিসাকে তের কাছে পাঠাই। তখনও পুরো বিষয়টা আমি বুঝিনি, তবে মনে হচ্ছিল তাকে বলা উচিত। কিন্তু দেখি লিসা আগে সেখানে যাচ্ছে, তাই আর যাইনি। পরে জাঙ্কুককে বলার জন্য ওর রুমে যাই, কিন্তু জাঙ্কুককে খুঁজে পাইনি। তাই ওকে খুঁজতে শুরু করি। পরে লেকের পাশে দাঁড়িয়ে থাকতে দেখি। ওকে দেখেই তের কথা মনে পড়ে যায়। মনে হচ্ছিল ও থেকে কষ্ট দিচ্ছে আর নিজেও কষ্ট পাচ্ছে। তাই কিছু কথা বলতেই জাঙ্কুক আমাকে মারতে শুরু করে। এরপর ওর বাবা না হওয়ার রিপোর্টটা আসে আর সবকিছুর মাঝে ঘটনাটা ভুলে যায়। পরে তের সন্দেহ হয় কেউ ইচ্ছা করে জাঙ্কুকের সাথে কিছু করছে কিনা। তখনই আমি ওদিনে যা দেখেছিলাম সব টিয়া জাঙ্কুককে বলি। প্রথমে আমরা বিশ্বাস করতে পারিনি, যাদের এত ভালোবাসতাম তারা সম্পত্তির জন্য এমন করবে ভাবিনি। বাসায় ফেরার সময় দেখি একটা ট্রাক আমাদের গাড়ির দিকে আসছে। কোনো মতন বাসি। তারপর ট্রাকটার পিছনেই শেষে টাকা দেওয়ার কথা বলে ড্রাইভারের গাড়ি থামাই। অনেক জিজ্ঞাসা করার পর সে তোমাদের তিনজনের নাম বলে। যেন খুব কষ্ট পেয়েছিলাম। যাকে আপন ভাবতাম সে শত্রু, আর যাকে শত্রু ভাবতাম সে আপন। সব কথা শুনে রোজ বেগম ভেঙে পড়েন। তে তাকে জড়িয়ে ধরে কাঁদছে। সবারই চোখে পানি, শুধু লিমিনো আর সানা ছাড়া। সব জেনে গিয়েছিস, এখন কি করবি? তুমি আসল বাবা না হয়েও বাবা ছিলে, তুমি আসল মা না হয়েও মা ছিলে। তাই নিজের হাতে কিছু করব না, বিচার করবে আইন আর আল্লাহ তাআলা। আমরা তোমাদের ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, তাই শুধু পুলিশের হাতে তুলে দেব। জাঙ্কুকের কথা শুনে লিমিনো হেসে পেছন থেকে একটা গান বের করে জাঙ্কুকের দিকে তাক করে। কি প্রমাণ আছে তোদের কাছে? লিমিনো আরো কিছু বলার আগে জাঙ্কুক কিক মেরে গান ফেলে দেয়। তারপর সেটা তুলে লিমিনোর দিকে তাক করে বলে, এখানে আসার আগে পুলিশকে খবর দিয়েছি আর বুগামের সাথের বোতামে ক্যামেরা আছে। তুমি যা বলেছো সব রেকর্ড হয়েছে, এখন শাস্তি হবে তোমার। অফিসার ওনাদের নিয়ে যান। তারপর পুলিশ থানা লিমিনোকে নিয়ে চলে যায়। লিসাকেও নিয়ে যেতে চাইছিল, কিন্তু তে বাধা দেয়, কারণ লিসা ইচ্ছা করে এসব করেনি। 6 বছর পর। তে আমার টাওয়েলটা কোথায়? ড্রেসিং টেবিলে আছে, দেখুন। আমার টাইটা কোথায়? আরে বিছানার উপর আছে তো, পাচ্ছি না তো। ওখানেই তো আছে, একটু ভালো করে খুঁজুন না। পেয়েছি, এখন আয়, আমাকে টাই পরিয়ে দিবি। জাঙ্কুক, আপনি একটু পরে নিন না, আমি ব্যস্ত আছি। তুই আসবি নাকি আমি কোলে করে আনবো? উফ, জাঙ্কুক জ্বালাবেন না তো। তে, তুই যদি না আসিস তাহলে কি? তাহলে আমি তেতে বলে ডাকতেই থাকবো। তে কিছু জবাব দেয় না, তাই জাঙ্কুক তে বলে চিল্লাতে শুরু করে। জাঙ্কুকের এমন করাই তে বিরক্ত হয়ে রুমে যায়। রুমে ঢুকতেই দেখে জাঙ্কুক হাতে ফোন নিয়ে স্কল করছে আর তে বলে চিল্লাচ্ছে। তে একটা কাশি দিতে জাঙ্কুক তার হাত থেকে ফোনটা বিছানায় ফেলে দেয়। তারপর শাহরুখ খানের মতন পোজ দিয়ে বলে, জলদি আও মেরি জান, মে অফিস কে লিয়ে দের হো রা হো। জাঙ্কুকের কথায় একটা ভেঙচি দিয়ে জাঙ্কুকের হাত থেকে টাই নিয়ে পড়ানো শুরু করে আর বলে, ঢং দেখলে বাঁচি না, এত ঢং পান কোথা থেকে?
জাঙ্কুক আয়েশ করে তের কোমর জড়িয়ে তেকে তার কাছে এনে বলে, তুমি তো আমার একমাত্র বউ, তোমার সামনে ঢং করবো না তো কার সামনে করব? আমার কি 10-12টা বউ আছে নাকি যে তাদের সামনে করব? তুমি তো আমার একমাত্র বউ। জানি, আর আমি ছাড়া আপনার কেউ বউ হবেও না। আপনি যে আনরোমান্টিক। তাই নাকি? তাহলে তো আমার রোমান্টিক গিরি দেখাতেই হয়। বলে জাঙ্কুক তের ঠোঁটের দিকে এগোতেই তখনই কেউ একজন বলে ওঠে, বাবাই দেখো না, তেজন আমাকে মেরেছে। দেখো না মাম্মা, খুকি আমাকে মেরেছে। ওদের দুজনকে দেখতেই জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। তারপর তেজান আর খুকির কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে আর বলে, তেজান, খুকি, আর একটু পর আসতি। আমি তোর আম্মুকে একটু রোমান্টিক গিরি দেখাচ্ছিলাম, তোরা এসে ডিস্টার্ব করে দিলি আমাদের। জাঙ্কুকের কথা শুনে ওরা দুজন হেসে দেয়। তে ভেবেছিল জাঙ্কুক তেজান আর খুকিকে মারামারি করার জন্য বকা দেবে, কিন্তু এ কি বলে, ছোট ছোট বাচ্চাদের কি শিখাচ্ছেটা কি জাঙ্কুক? আপনি কি বলছেন ওদের? ওরা কি বুঝে এগুলো? আমি সব বুঝি মাম্মা। আমিও মাম্মা। একদম পাকামি করবেন না আপনারা। যান, জুতো পরুন, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। কথাটা শোনা মাত্র তেজান আর খুকি এক দৌড় দিয়ে ড্রয়িং রুমে চলে যায়। আর এদিকে জাঙ্কুক তার হাত ধরে এক টান দিয়ে নিচের কাছে নিয়ে আসে। তারপর নাকে নাক ঘষতে ঘষতে বলে, কি বউ আমার, সবার সামনে আপনি বলে ডাকে, এমনকি নিজের বেবিদেরকেও। কত কষ্ট করলাম তোর মুখ থেকে তুমি ডাকটা বের করব, কিন্তু তুই তো তুই, আপনি তাই আটকে আসিস। তে জাঙ্কুককে একটা ধাক্কা দিয়ে বলে, আমি যেমন আমি তেমনই থাকবো। এখন যান, আপনার অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। বাচ্চাদের স্কুলে দিয়ে তারপর নিজের অফিসে যাবেন, বুঝেছেন? যে হুকুম মেরি যান। বলে জাঙ্কুক তের গালে টুপ দিয়ে দেয়। তারপর তেজান আর খুকিকে নিয়ে চলে যায়। জাঙ্কুক চলে যেতেই তে রোজ বেগমের রুমে যায়। সেখানে যেতেই দেখে তিনি বিছানায় বসে বসে তসবি পড়ছেন। তে তার পাশে বসতেই তিনি বলে ওঠেন, জাঙ্কুক চলে গিয়েছে? জি। আচ্ছা, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই না রে? পারলে আমাকে মাফ করে দিস। এভাবে কেন বলছেন মা? তোর আর কি বলবো বল, আসলে রেখে ফেলে আমি রূপর কাছে পড়েছিলাম। আচ্ছা তে, আমার পাপের জন্য আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবেন? অবশ্যই করবেন। এখন এসব বাদ দিন, বলুন দুপুরে কি খাবেন? এইভাবে নানা রকমের কথা বলে তারা। তারপর তে নিজের রুমে চলে যায়। বারান্দায় দাঁড়াতেই দেখে জাঙ্কুক নিচে থেকে তের দিকে তাকিয়ে আছে আর ফ্লাইং কিস দিচ্ছে। এর বিপরীতে একটা মিষ্টি হাসি দেয়। তাতে জাঙ্কুক তার বুকের বাম পাশে হাত দিয়ে তার ভাব করে। তারপর থেকে আরেকটা ফ্লাইং কিস দিয়ে অফিসের জন্য চলে যায়। আর নতুন না, জাঙ্কুক প্রতিদিন তেজান আর খুকিকে স্কুলে দিয়ে বাসার নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে আর তের বারান্দায় আসার অপেক্ষা করে। যখন তে বারান্দায় আসে তখন তার সাথে এমন করে অফিসে চলে যায়। এতে তে অনেক রাগারাগি করেছে জাঙ্কুকের সাথে, কিন্তু মনের এক কোণায় অনেক খুশি হয় জাঙ্কুকের এমন করাতে। আর এইদিকে বুবামও বিয়ে করেছে লিসাকে, তারাও ভালো আছে। আর জাঙ্কুক কাটতে খুব সুখে আছে, আনন্দে কাটছে তাদের প্রত্যেকটা দিন। তেজান আর খুকি জাঙ্কুক কাটের সন্তান। জাঙ্কুকের বাবা না হওয়াটা জন্মসূত্র না, তাই ডক্টর বলেছিল যদি ভালো ট্রিটমেন্ট করানো হয় তাহলে জাঙ্কুক বাবা হওয়ার সম্ভাবনা 50%, আবার না হওয়ার সম্ভাবনা 50%। তাও তাদের মনে তো একটু আশার আলো জেগেছিল, তাই যত সম্ভব চেষ্টা চালিয়ে গিয়েছে তারা। আর তার শেষ ফলস্বরূপ জাঙ্কুক আর তে পেয়েছে তেজান আর খুকিকে। খুব ভালো আছে তারা, খুব গর্ব করে বলেতে সে ভালো আছে। গল্পের শুরুটা খারাপ হলেও শেষটা কিন্তু ভালোবাসা দিয়ে শেষ হলো। সো আর মিস, গল্পটা এখানেই শেষ। তো আমাকে অবশ্যই জানিয়ে গল্পটা কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কলিজারা জানাবে কিন্তু আমাকে। সবাই ভালো থেকে কলিজারা, টাটা।